হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্রাভিটিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা যে চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম সেটা হচ্ছে নিউট্রিশন, বাংলায় যাকে বলা হয় পুষ্টি। আমরা অলরেডি পার্ট 1 এবং পার্ট 2 কমপ্লিট করেছি। আজকে আমরা পার্ট 3 পড়বো, ক্লাস নাম্বার 37। তো পার্ট 3তেই আমরা এই বাকি যেটুকু পোর্শন আছে নিউট্রিশনের, বাকিটা আমরা পুরো ক্লাসটা এখানেই শেষ করবো, মানে নিউট্রিশন চ্যাপ্টারটা আজকে কমপ্লিট করে যাবে। ঠিক আছে, যারা জানো না তাদেরকে বলে দিই, আমাদের বায়োলজি প্রায় শেষের দিকে হয়তো একটা দুটো চ্যাপ্টার আর বাকি আছে। তো আমাদের পুরো প্লেলিস্ট বানানো আছে, প্লেলিস্ট থেকে তোমরা পরপর সমস্ত ক্লাস দেখতে পারো। পরপর সিকোয়েন্সে দেখলে তোমাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে। ঠিক আছে, এবং বায়োলজি শেষ হয়ে যাওয়ার পর আমরা কি স্টার্ট করবো না ফিজিক্স স্টার্ট করবো। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। আচ্ছা, ক্লাস শুরুর আগে ছোটো করে জাস্ট 1 মিনিট বলে দিই, যারা বইয়ের জন্য ওয়েট করছিলে বই অ্যাভেলেবেল হয়ে গেছে। আমাদের গ্রুপ ডি, 1 মিনিট, গ্রুপ ডি 2025-26 যে 101টা শিফট হয়েছে, তার উপরে সায়েন্সের বই, আমাদের বই রেডি আছে। 472 টাকা বইয়ের প্রাইস আছে, পিডিএফের প্রাইস আছে 199 টাকা, চাইলে নিতে পারো। 2024-25 কোশ্চেন নিয়ে 2026 যে সায়েন্সের বই এসেছিলো, একদম শিফট ওয়াইজ একদম, আর সমস্ত বই বাংলা ভাষায়। বইয়ের দাম আছে 532 টাকা, পিডিএফের দাম আছে 199 টাকা। আর জেনারেল এটার বই নেই, ঠিক আছে, বই শেষ হয়ে গেছে, বই আর নতুন করে প্রিন্ট হবে না। এটার পিডিএফ নিতে পারো। এটা 6000+ এমসিকিউ আছে, পুরো চ্যাপ্টার ওয়াইজ বই। জেনারেল সায়েন্সে 2016 থেকে 2022-এর কোশ্চেন আছে। এটা গ্রুপ ডি 2025-26-এর, আর এটা 2024-25-এর এলপি, টেকনিশিয়ান, এনটিপিসি, আরপিএফ, জেই সমস্ত প্রশ্ন এই বইটার মধ্যে আছে। ঠিক আছে, বইটার দাম 532 টাকা, আপ টু হোম ডেলিভারি। যা চার্জ বলছি সমস্ত আপ টু হোম ডেলিভারি চার্জ। আর ম্যাথামেটিক্সের এই বইটা অ্যাভেলেবেল হয়ে গেছে, বইয়ের দাম আছে 680 টাকা, 6300+ কোশ্চেন আছে। 2024-25-এর যত এক্সাম হয়েছে তার উপর বেস করে এই বইটা তৈরি করা হয়েছে। আর পিডিএফের দাম আছে এটা 249 টাকা। ম্যাথামেটিক্সের 2016-22 নিলে পিডিএফের দাম 249 টাকা। এটার কোনো বই অ্যাভেলেবেল নেই আর। ঠিক আছে, চলো আজকে ক্লাস স্টার্ট। আচ্ছা, নেওয়ার জন্য কী করবে, সিম্পল এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমি কিউআর কোড দেবো, কিউআর কোডে পেমেন্ট করে স্ক্রিনশট দেবে। আমি যদি পিডিএফ চাও তো পিডিএফ হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, আর যদি বই চাও তো একটা তোমার কাছে অ্যাড্রেসের ফর্মেট যাবে, ওই অ্যাড্রেসের ফর্মেটটা ফিল আপ করে জমা দেবে। ওই অ্যাড্রেস অনুযায়ী আমরা ডেলিভারি করবো, আর যখন ডেলিভারি যাবে ট্র্যাকিং আইডি ডিটেলস সব কিছু দিয়ে দেবো তোমাদের। আর এছাড়া এক্সাম গ্রাভিটি অ্যাপ্লিকেশনে গিয়ে বুক সেকশন থেকে বইয়ের অর্ডার দিতে পারো, বা স্টাডি মেটেরিয়াল থেকে পিডিএফ নিতে পারো। চলো আজকে ক্লাস স্টার্ট করা যাক। দেখো, আমি আগের দিনে তোমাদেরকে দুটো জিনিস বলেছিলাম, একটা হচ্ছে ম্যাক্রো নিউট্রিয়েন্ট, একটা হচ্ছে মাইক্রো। আমি বলেছিলাম যে আমাদের শরীরে কোনো কোনো পুষ্টি আছে, পুষ্টি জিনিসটা আগের দিন আলোচনা করেছিলাম। আমাদের শরীরে কিছু কিছু পুষ্টি আছে যেগুলো কি বেশি পরিমাণে প্রয়োজন হয়, তাদেরকে আমরা বলবো ম্যাক্রো নিউট্রিয়েন্ট। আর যেগুলো আমাদের শরীরে কম পরিমাণে প্রয়োজন হয় তাদেরকে আমরা বলবো মাইক্রো নিউট্রিয়েন্ট। ঠিক আছে, মাইক্রো কথাটা শুনে বুঝতে পারছো যে ছোট, স্মল, অল্প জিনিসের প্রয়োজন হবে। ম্যাক্রোর মধ্যে আমি কী কী বলেছিলাম, ম্যাক্রোর মধ্যে আমি বলেছিলাম প্রোটিন, ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট, আর কি বলেছিলাম, ফ্যাট। এই তিনটে বলেছিলাম ম্যাক্রোনিউট্রিয়েন্ট, কি এগুলো আমাদের শরীরে বেশি পরিমাণে প্রয়োজন হয়। আর মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে বলেছিলাম ভাইটামিন বা ভিটামিন যাই বলো, অ্যান্ড মিনারেলস। এগুলো নিয়ে আগের দিনে আলোচনা করেছিলাম। আমি তোমাদের বলেছিলাম যে অ্যাকচুয়াল পড়ার আলোচ্য বিষয় এগুলো, যে ম্যাক্রোনিউট্রিয়েন্ট আর মাইক্রোনিউট্রিয়েন্ট। তার মধ্যে আমরা কী কী পড়ে ফেলেছিলাম, তার মধ্যে আমরা প্রোটিন ব্যাপারটা আগের ক্লাসে কমপ্লিট করেছি, কার্বোহাইড্রেট ব্যাপারটা আগের ক্লাসে কমপ্লিট করেছি। তো আমাদের বাকি কি আছে, আজকের ক্লাসে কি পড়বো না ফ্যাট পড়বো, এবং মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে ভিটামিন এবং মিনারেলস পড়বো। তাহলে আমাদের চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। তো আজকে আমরা কী দিয়ে স্টার্ট করবো, ফ্যাট থেকে স্টার্ট করবো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো, ফ্যাট সম্বন্ধে আমাদের যে জিনিসগুলো জানতে হবে, দেখো একটা জিনিস বলি, এখানে না বোঝার মতন বিশাল কিছু রকেট সায়েন্স আছে বা কিছু দিমাগ লাগাতে হবে এরকম কিছু ব্যাপার নেই। এখানে ম্যাক্সিমাম জিনিস মনে রাখার বিষয় আছে, তো সেই জিনিসগুলোকে মনে রাখতে হবে। প্রথম কথা হচ্ছে, যদি বলা হয় তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে বলো তো এনার্জি আমাদের সব থেকে আমরা কোন খাবার থেকে বেশি পাই, আমাদের 3 ধরনের খাবার আছে, কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে, ফ্যাট আছে। তোমরা সঙ্গে সঙ্গে কি বলবে, স্যার কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট থেকে আমরা সবথেকে বেশি এনার্জি পাই। তোমাদেরকে জানিয়ে রাখি, সবথেকে বেশি এনার্জি আমরা পাই ফ্যাট থেকে। সবথেকে বেশি এনার্জি কী থেকে পাই, ফ্যাট থেকে। এবার তোমরা বলবে তাহলে স্যার কার্বোহাইড্রেটের প্রয়োজন কি, আমরা তো ফ্যাট খেতে পারি বেশি, কিন্তু অ্যাকচুয়ালি না, ফ্যাটের মধ্যে অনেক কিছু ব্যাপার আছে, গুড ফ্যাট, ব্যাড ফ্যাট। ফ্যাট আমাদের শরীরে খুব বেশি নিলে অনেক কিছু প্রবলেম আছে, সেই জন্য সেটা আমি পরে আলোচনা করছি। কিন্তু তার আগে এটুকু জেনে রাখো যে ফ্যাট থেকে আমরা কার্বোহাইড্রেট, প্রোটিনের থেকেও, প্রোটিন থেকে তো এনার্জি ছেড়ে দাও, প্রোটিন তো বডি বিল্ডিং ফুড, কার্বোহাইড্রেট থেকে আমরা এনার্জি পাই, কিন্তু সব থেকে বেশি এনার্জি পাই ফ্যাট থেকে। ঠিক আছে, মনে রাখবে আমাদের অনেক ধরনের ভিটামিন আছে, আজকে আমরা আলোচনা করব। তো তার মধ্যে 4 ধরনের ভিটামিনের নাম বলছি, যেটা কিনা এই এই ভিটামিনগুলো এই মানে ফ্যাটে দ্রাব্য বলতে পারো। ঠিক আছে, যেমন হচ্ছে এ,
ডি ই কে, ঠিক আছে, ফ্যাটে শোষণে সাহায্য করে। তোমার শরীরে যদি ফ্যাট কম থাকে, এটা ভাববে না যে ফ্যাট সবসময় আমাদের শরীরের জন্য খারাপ। ফ্যাট আমাদের শরীরে, বললাম না, গুড ফ্যাট আছে, ব্যাড ফ্যাট আছে। আমাদের শরীরে যদি মনে করি স্যার কোনো ফ্যাটেরই প্রয়োজন নেই, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল। কারণ আমাদের শরীরে যদি ফ্যাট না থাকে, এ ডি ই কে এই ধরনের যে ভিটামিনগুলো, এগুলো কখনোই আমাদের শরীরে কাজেই লাগবে না। কারণ এগুলোতে দ্রাব্য, ফ্যাটে দ্রাব্য অ্যাকচুয়ালি এ ডি ই কে, এই 4টে ভিটামিন। তো যদি ফ্যাট না থাকে তো দ্রাব্য হবে কি করে? হ্যাঁ, আমাদের শরীরে লাগবে কি করে? শোষণ হবে কি করে? হবে না। আচ্ছা, শুধু ফ্যাটের এইটুকু ভূমিকা নয়, ফ্যাটের আরও কিছু ভূমিকা আছে। যদি কেউ কোনো দিন উপোস করেছো, ফাস্ট রাখে না, ব্রত রাখে, ফাস্ট রাখে, উপোস করে, তো জেনে রাখবে যে ফ্যাট হচ্ছে আমাদের জরুরি অবস্থার, যখন জরুরি সিচুয়েশন পড়বে, যখন শরীর আমাদের কোনো রকম কোনো খাবার পাবে না, সেই অবস্থাতে আমাদেরকে এনার্জি দেয় এই ফ্যাট। তোমাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, যদি শরীরকে খুব বেশি সুস্থ রাখতে হয় না, তোমরা চেষ্টা করবে সপ্তাহে একটা দিন না উপোস রাখার। এর কারণ কি না, আমরা যখন উপোসে থাকি না, তখন আমাদের শরীরের তো সমস্ত কার্যকর্ম করার জন্য এনার্জির প্রয়োজন হয়। তখন কি করে, আমাদের শরীরের মধ্যে যে ফ্যাট জমে থাকে না, সেই ফ্যাট থেকে আমাদের শরীর এনার্জি নেওয়া স্টার্ট করে। হ্যাঁ, তো কি হয়, তাতে আমাদের যে ফ্যাট থাকে না, সেই ফ্যাটটা বার্ন হয়। অনেক ক্ষেত্রে অনেকে দৌড়ায়, অনেকে এক্সারসাইজ করে, অনেক কিছু করে, অবশ্যই সেগুলোতে ফ্যাট বার্ন হয়। কিন্তু তোমাদের যদি টাইম না থাকে বা সময় না থাকে বা কিছু থাকে, অন্তত সপ্তাহে একটা উপবাস রাখো। তাহলে সেখান থেকে তোমাদের শরীরে যে এক্সট্রা ফ্যাট জমবে, আমাদের শরীরে শুধু ফ্যাট, মানে এটা ভাববে না যে ফ্যাট জমে গেছে মানে শরীর দুর্বল হয়ে গেছে। ফ্যাট জমে যাওয়া মানে শরীরে, ফ্যাট আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের শরীরে যেটুকু ফ্যাট এক্সট্রা জমবে না, উপোস চলাকালীন কি হয়, শরীর এনার্জিটা সেই জায়গা থেকে গ্রহণ করে। তার মানে ফ্যাট থেকে আমাদের শরীর কি করে না, এনার্জি গ্রহণ করে। আর কি বললাম, যে এডিইকে এই ভিটামিনগুলো শোষণে সাহায্য করে। আর মনে রাখবে, আমাদের এই ফ্যাট না ইনসুলেটরের কাজ করে। অ্যাকচুয়ালি অ্যাডিপোজ টিস্যুতে আমাদের এই, যখন টিস্যু পড়েছিলাম তখন তোমাদের পড়েছিলাম যে অ্যাডিপোজ টিস্যুতে এই ফ্যাটটা সঞ্চিত থাকে। কি হয়, ইনসুলেটরের কাজ কীরকম করে না, আমাদের বডির টেম্পারেচার হচ্ছে 37°C। যখন খুব ঠান্ডা পড়ে কি হয় দেখো, দেখবে মোটা ব্যক্তিরা না খুব ঘামে। মোটা ব্যক্তি মানে কি, তার শরীরের মধ্যে অনেক ফ্যাট জমে আছে, তো তারা প্রচণ্ড ঘামে। তার কারণ হচ্ছে সরি, মানে গলায় প্রবলেম আছে, যদি একটু ক্লাস ডিস্টার্ব হয় একটু অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে। তো কি হয় না, শরীর থেকে বাইরে না ফ্যাটের আদান প্রদান কম হয়, শরীরকে গরম রাখতে সাহায্য করে। অ্যাকচুয়ালি ঠিক আছে, শীতকালে তো সে খুব মজা পেলো যে চলো আমাদের বডির যে টেম্পারেচার থাকে 37°C, সেই টেম্পারেচারটা কি হয় না বাইরে, মানে সেটাকে বজায় রাখতে সাহায্য করে, টেম্পারেচারটাকে বজায় রাখতে সাহায্য করে। বাইরে ঠান্ডা তাদের খুব একটা প্রবলেম হয় না, কি তাদের টিস্যু আছে, অ্যাডিপোজ টিস্যুর মধ্যে মেদ জমে আছে, ফ্যাট জমে আছে, তো এটা ইনসুলেটরের কাজ করছে, ঠিক আছে। কিন্তু গ্রীষ্মকালে খুব কষ্ট হয়, গ্রীষ্মকালে তারা অত্যধিক পরিমাণে ঘামতে শুরু করে, ঠিক আছে। এছাড়া কি করে না, আমাদের শরীরে যেগুলো গুরুত্বপূর্ণ কিছু অঙ্গ আছে, গুরুত্বপূর্ণ কিছু অর্গান আছে, ইম্পর্টেন্ট অর্গান আছে, সেই অর্গানগুলোকে সুরক্ষিত অবস্থায় রাখে। আরেকটা কথা তোমাদের আমি বলেছিলাম যে ফ্যাট কি করে না, আমাদের যে কোষ পর্দা থাকে না, সেই কোষ পর্দা তৈরিতে সাহায্য করে, সেল মেমব্রেন তৈরিতে সাহায্য করে। আমরা কোষ যখন পড়েছিলাম তখন পড়েছিলাম না যে দেখো, আমি এই চ্যাপ্টারটা না প্রথমেই করাতে পারতাম, কেন পরে কেন করাচ্ছি বলো তো, প্রত্যেকটা জিনিসে না তোমরা আগে সমস্ত কিছু তোমাদেরকে মনে রাখতে হবে। এই যে বলছি আমি যে ফ্যাট সেল মেমব্রেন বা কোষ পর্দা তৈরিতে সাহায্য করে, আমি তোমাদের কোষ পড়বার সময় পড়েছিলাম না পড়াইনি? পড়েছিলাম। তার মানে আমি যেগুলো আগে পড়েছিলাম না, প্রত্যেকটা জিনিস এখানে কাজে লাগবে, আজকে দেখতে পাবে প্রত্যেকটা মুহূর্তে সেই জিনিসগুলো কাজে লাগবে, ঠিক আছে স্যার। আরেকটা জিনিস মনে রাখো, আমি যেমন তোমাদের বলেছিলাম যে প্রোটিনের যে সরল রূপ, সেটা কি বলেছিলাম, অ্যামাইনো অ্যাসিড স্যার। অ্যামাইনো অ্যাসিড অনেকগুলো পেপটাইড বন্ধনে যুক্ত হয়ে কি করে, প্রোটিন তৈরি করে। ঠিক সেই রকমই যদি ফ্যাটের সরল রূপ বার করা হয়, আমি তোমাদের বলেছিলাম যখন ডাইজেস্টিভ সিস্টেম বলেছিলাম না, বলিনি যে ফ্যাটি অ্যাসিড হচ্ছে এই ফ্যাটের সরলতম রূপ। কি বললাম, ফ্যাটি অ্যাসিড। কিন্তু মনে রাখবে, শুধুমাত্র ফ্যাটি অ্যাসিড থাকে না, এর সঙ্গে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে গ্লিসারল। কি থাকে, গ্লিসারল। তো ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল মিলে কি তৈরি করে, ফ্যাট তৈরি করে, লিপিড বা ফ্যাট তৈরি করে, ঠিক আছে স্যার। এর সঞ্চয়স্থান কোথায় বললাম, এর সঞ্চয়স্থান হচ্ছে আমাদের মানবদেহে অ্যাডিপোজ টিস্যুতে বা মেদ কলার মধ্যে সঞ্চিত থাকে। যদি বলে এর রাসায়নিক সংকেত কি আছে, স্যার রাসায়নিক সংকেত হচ্ছে CnH2n+1 COOH। যদিও এটা মনে রাখার দরকার নেই, পরীক্ষায় আসবে না, তাও মনে রাখতে পারো CnH2n+1 COOH।
কিন্তু এখানে ইম্পর্টেন্ট কোনটা, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে স্যার এর মধ্যে কী কী দ্বারা গঠিত, শুধু এইটুকু মনে রাখবে। কী কীতে পাচ্ছি এখানে আমরা, আরে বলো না কী কী পাচ্ছি। স্যার কার্বন পাচ্ছি, হ্যাঁ স্যার কার্বন পাচ্ছি। স্যার হাইড্রোজেন পাচ্ছি, হ্যাঁ হাইড্রোজেন পাচ্ছি। স্যার অক্সিজেন পাচ্ছি, হ্যাঁ অক্সিজেন পাচ্ছি। যদি বলে ফ্যাট কী কী দ্বারা গঠিত, মনে রাখবে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। বোঝা গেল? আচ্ছা, এবার একটা জিনিস দেখো, আমরা 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে বা 1 গ্রাম প্রোটিন থেকে কতটা শক্তি পাচ্ছিলাম? স্যার অনলি 4.1 ক্যালোরি, অনলি 4.1 ক্যালোরি। সেই জায়গায় 1 গ্রাম ফ্যাট থেকে তোমরা 9.3 ক্যালোরি পর্যন্ত শক্তি পেতে পারো। 9.3 ক্যালোরি মানে দ্বিগুণেরও বেশি। তাতে বলছে স্যার তাহলে তোমরা ফ্যাট খেতে পারি, কার্বোহাইড্রেট খাওয়ার কী দরকার, এনার্জির জন্য ফ্যাট খাবো? অ্যাকচুয়ালি না, আমাদের কি হয়, ফ্যাট যদি খুব বেশি পরিমাণে অ্যাডিপোজ টিস্যুতে সঞ্চিত হয়ে যায়, আমাদের যে ব্লাড ভেসেল থাকে না, এই ব্লাড ভেসেলের মধ্যে না এই ফ্যাটটা জমে যায়। তার ফলে কি হয়, এই ব্লাডটা ফ্লো হতে প্রবলেম হয়, তার জন্য অনেক অনেক সমস্যা থাকে। যদি এটা আলোচ্য বিষয় নয়, আমাদের সেটা এসব নেই। তো এই মনে যদি প্রশ্ন থাকে, এটাই হচ্ছে তার মানে এক্সট্রা ফ্যাট না খাওয়ার একটাই কারণ হচ্ছে এই ব্লাড ভেসেলে জমে যায় সেটা, এবং তার জন্য কিন্তু অনেক কিছু সমস্যা হয়। ব্লাড ফ্লো না হতে পারলে বহুত কিছু হতে পারে। ব্লাড যদি ঠিকঠাক ফ্লোতে ঠিকঠাক না যায়, অক্সিজেন ঠিকঠাক পৌঁছাবে না। আমাদের প্রত্যেকটা শরীরে মানে বুঝতে পারছো, পুরো কানেকটিভ টিস্যু না ব্লাড, আমাদের প্রত্যেকটা কোষে কোষে পৌঁছাচ্ছে ব্লাড, আমাদের শরীর থেকে বর্জ্য পদার্থ বার করছে। আমাদের প্রত্যেকটা কোষের মধ্যে বিপাকীয় কাজকর্মের ফলে যে বর্জ্য পদার্থ উৎপন্ন হয় সেটা আমাদের ব্লাডের মাধ্যমে বেরোয়। তো ব্লাড যদি ঠিকঠাক ফ্লো না হয়, অনেক সমস্যা হবে। সেই জন্য আমরা বেশি পরিমাণে ফ্যাট কিন্তু গ্রহণ করতে পারি না। ঠিক আছে? এবার এই ফ্যাট না দুরকম আছে, আমি সেটা পরে আসছি। আমি যেগুলো বললাম তোমাদের একবার লিখিত আকারে দেখিয়ে দিই, সুন্দর করে তোমরা একবার দেখে নাও। দেখো দেখো ফ্যাট হচ্ছে, দেখো এখানে কি লেখা আছে, ফ্যাট হলো শক্তির অন্যতম প্রধান উৎস এবং এটি শরীরে শক্তির ভাণ্ডার হিসেবে কাজ করে। ভিটামিন এ, ডি, ই, কে শোষণে সাহায্য করে। ফ্যাট শরীরকে গরম রাখতে সাহায্য করে। ভেতরে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে সুরক্ষিত রাখে। কোষ পর্দার এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ফ্যাট। ঠিক আছে, এগুলো আমরা আলোচনা করলাম। নেক্সট দেখো লিপিড বা ফ্যাট। লিপিড গঠন হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, এই দুটো মিশে কি তৈরি করে, লিপিড বা ফ্যাট তৈরি করে। লিপিড মূলত ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের সমন্বয়ে গঠিত। সঞ্চয়স্থান কোথায় এর, না মানবদেহের অ্যাডিপোজ টিস্যুতে বা মেদকলায়। অ্যাডিপোজ টিস্যুর প্রধান কাজই হলো ফ্যাট বা চর্বিটাকে সঞ্চয় করে রাখা। এর রাসায়নিক সংকেত কি, CnH2n+1 প্লাস COOH। ঠিক আছে, সরি প্লাসটা হবে না, COOH। এটা আমাদের এখানে সংকেতটা মনে রাখা ইম্পর্টেন্ট নয়, সংকেতটা তাও দিয়েছি, মনে রেখে দাও। এখানে মূলত কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন এই তিনটে দ্বারা ফ্যাট গঠিত। ঠিক আছে স্যার? 1 গ্রাম ফ্যাট থেকে 9.3 ক্যালোরি শক্তি পাওয়া যায়, আর 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে বা প্রোটিন থেকে মাত্র 4.1 ক্যালোরি, মানে যেখানে মানে দ্বিগুণ, একদম দ্বিগুণেরও বেশি শক্তি আমরা কিন্তু এই লিপিড বা ফ্যাট থেকে পাই, যেগুলো আমরা আলোচনা করলাম আগে। ঠিক আছে, চলো নেক্সট দেখো। ফ্যাট কিন্তু গুরুত্বপূর্ণ, ফ্যাট থেকে কোশ্চেন আসবে। আমি তোমাদের আজকে না বলে দেবো যে এই যে চ্যাপ্টারটা আছে না, নিউট্রিয়েন্ট, তো এই চ্যাপ্টারটা কিন্তু মানে যে জায়গা থেকে সব জায়গা থেকে প্রশ্ন আসে না। অনেক জায়গায় দেখেছো না যে ভিটামিন থেকে প্রচুর কিছু করাচ্ছে, ভিটামিন থেকে এই কোশ্চেন দিচ্ছে, ভিটামিন থেকে টপ 30 কোশ্চেন দিচ্ছে। অ্যাকচুয়ালি ওই জায়গাগুলো ইম্পর্টেন্টই নয়। ও স্যার এগুলো থেকে কোশ্চেন তো আসে, কোশ্চেন অবশ্যই আসে। আজ তোমাদের না আমি পার্সেন্টেজ বলে দেবো যে কোন জায়গা থেকে কতটা দেয়, কোন জায়গা থেকে কতটা কোশ্চেন আসে, ভিটামিন তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট, কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন এটা কতটা ইম্পর্টেন্ট। আমাদের যে 3টে ক্লাস হলো, 3টে ক্লাসের মধ্যে ইম্পর্টেন্ট ক্লাস কোনগুলো আমি সেটা তোমাদের বলে দেবো। ঠিক আছে, দেখো নেক্সট হচ্ছে আমাদের ফ্যাট না মেনলি দু প্রকার। কি ফ্যাট স্যার? একটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট, আর একটা হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাট। স্যার কী জিনিস স্যার জানি না। দেখো একদম সিম্পলভাবে বলে দিচ্ছি, স্যাচুরেটেড ফ্যাটের বাংলা হচ্ছে সম্পৃক্ত ফ্যাট। সাধারণত স্যাচুরেটেড ফ্যাট যদি প্রশ্ন করে, আমি তোমাদের একদম ইজিলি বোঝো, যদি প্রশ্ন করে স্যার স্যাচুরেটেড ফ্যাট আমাদের শরীরের জন্য ভালো না আনস্যাচুরেটেড ফ্যাট ভালো, মনে রাখবে আমাদের জন্য আনস্যাচুরেটেড ফ্যাট ভালো। এর কারণ কি জানো? আনস্যাচুরেটেড ফ্যাটে না মানে কি বলবো, প্রথম কথা হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাট না একটু কমপ্লেক্স, মানে ওদের মধ্যে যে কার্বনের যে বন্ধন থাকে একাধিক বন্ধন থাকে, সেটা বাদ দাও। আমি বলবো এখানে আনস্যাচুরেটেড ফ্যাট ভালো। কেন? এর কারণ হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট আমরা তাদেরকেই বলবো যেগুলো আমরা প্রাণী থেকে পাই। কি বললাম? যেগুলো আমরা প্রাণী থেকে পাই সেটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট। স্যার যেমন স্যাচুরেটেড ফ্যাট প্রাণী থেকে স্যার কী পায়?
আরে পানি থেকে আমরা মাখন পাই, হ্যাঁ স্যার পাই। ঘি পাই, হ্যাঁ স্যার ঘি কোথা থেকে, পানি থেকে পাই। আরে গরুর দুধ থেকে তো তৈরি হয়, গরুর দুধ থেকে মাখন তৈরি হয় কি হয় না, ঘি তৈরি হয় কি হয় না, পনির তৈরি হয় কি হয় না। তো এগুলো সবই হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট, আমরা গরুর দুধ থেকে পাচ্ছি এগুলো। তারপর রেড মিট, যে কোনো রেড মিট, এটা কোথা থেকে পাই, আমরা প্রাণী থেকে পাই, লাল মাংস। ঠিক আছে, এগুলো হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট, যেগুলো আমরা প্রাণী থেকে পাই সেটাই হচ্ছে আমাদের স্যাচুরেটেড ফ্যাট। একমাত্র এখানে ব্যতিক্রম একটা আছে, সেটা হচ্ছে নারকেল তেল। স্যার নারকেল তেল স্যাচুরেটেড ফ্যাট কেন হবে? নারকেল তেল তো স্যার আমরা উদ্ভিদ থেকে পাই, উদ্ভিদ থেকে আমরা যা কিছু পাই সেটা হচ্ছে আনস্যাচুরেটেড, উদ্ভিদ থেকে আমরা যা কিছু পাই সেটা হচ্ছে আনস্যাচুরেটেড। ব্যতিক্রম কি বললাম? নারকেল তেল। নারকেল তেল আমরা উদ্ভিদ থেকে পাই, নারকেল থেকে পাই, কিন্তু এটা স্যাচুরেটেড ফ্যাটের আন্ডারে পড়ে। মনে থাকবে? ওকে স্যার, নো ইস্যু, মনে থাকবে। স্যাচুরেটেড ফ্যাট এই জন্য খারাপ, কারণ স্যাচুরেটেড ফ্যাট গ্রহণ করলে না আমাদের খারাপ কোলেস্টেরল বেড়ে যেতে পারে। সেটা কোলেস্টেরল যদি এক্সট্রা বেড়ে যায় আমাদের হার্ট ডিজিজ হয়, হৃদরোগের ঝুঁকি বাড়ায়। সেই জন্য এগুলো পরিমাণ মতো খেতে হবে, না হলে সব থেকে বেটার যদি না খাও। ঠিক আছে। আনস্যাচুরেটেড ফ্যাট হচ্ছে যেগুলো আমরা উদ্ভিদ থেকে পাই। স্যার উদ্ভিদ থেকে কী পাই? অলিভ অয়েল উদ্ভিদ থেকে পাই, বাদামের তেল উদ্ভিদ থেকে পায়, সূর্যমুখী তেল উদ্ভিদ থেকে পায়, সয়াবিন তেল উদ্ভিদ থেকে পায়, এগুলো সব স্যার উদ্ভিদ থেকে পায়। কিন্তু ব্যতিক্রম মনে রাখবে, মাছের তেল, ফিশ অয়েল। স্যার ফিশ অয়েল তো প্রাণী থেকে পায়, এটা তো স্যাচুরেটেড হওয়ার কথা না, এটা ব্যতিক্রম। যেমন স্যাচুরেটেড ক্ষেত্রে নারকেল তেলটা ব্যতিক্রম, উদ্ভিজ্জ কিন্তু স্যাচুরেটেড, ঠিক সেরকমই ফিশ অয়েলটা প্রাণী থেকে আসে কিন্তু আনস্যাচুরেটেড। মনে থাকবে? চলো, যেগুলো বললাম তোমাদের একবার লিখিত আকারে দেখিয়ে দিই সুন্দর করে। দেখো, এই হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট। এই ধরনের ফ্যাট কার্বন পরমাণুগুলোর মধ্যে কোনো দ্বিবন্ধন থাকে না, সবগুলি একক বন্ধনে আবদ্ধ। এটা ইম্পর্টেন্ট নয়, এটা পরীক্ষায় আসবে না। হ্যাঁ, আর একটা জিনিস ইম্পর্টেন্ট ভুলে গেছি, সাধারণ তাপমাত্রায় না এগুলো কঠিন অবস্থায় থাকে। স্যাচুরেটেড ফ্যাট সাধারণ তাপমাত্রায়, আরে ভাবো না, তুমি বাজার থেকে মাংস কিনে নিয়ে এসো, খাসির মাংস নিয়ে এসেছো, ওটা কি গলে যাবে? গলে জল হয়ে যাবে? আরে বলো, গলে জল হয়ে যাবে? না স্যার। তার মানে কি? এটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট। উদাহরণ হিসেবে মাখন, ঘি, পনির, লাল মাংস, নারকেল তেল, এইসব। অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট গ্রহণ করলে রক্তে খারাপ কোলেস্টেরল বেড়ে যায়, যা হৃদরোগের ঝুঁকি বাড়ায়। এগুলো পরিমিত খাওয়াই ভালো, সব থেকে বেটার না খাওয়া ভালো। ঠিক আছে, চলো। কিন্তু আমাদের বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আমাদের বাঙালিদের মধ্যে না প্রবল প্রবণতা কি? মাছ, মাংস, ডিম খাওয়ার। এটা আমাদের দোষ নয়, এটা আমাদের বলতে পারো একটা জেনারেশন বাই জেনারেশনের দোষ। ছোটোর থেকে পড়ে এসেছি কি বাঙালির প্রিয় খাদ্য হচ্ছে মাছ ভাত। মানে আমাদেরকে আমিষ যদি কেউ ছোটোবেলায় পছন্দও করতো না, না খেতে পছন্দ করতো, তাকে তার সিচুয়েশনে পড়ে এবং ফ্যামিলিতে পড়ে তাকে খেতে হয়েছে। ঠিক আছে, অনেকে হয়তো, আমি এটা নিয়ে করবো না, কোনো ব্যাহাসে যাচ্ছি না যে কোনটা ভালো কোনটা খারাপ, কিন্তু প্রমাণিত রীতিমতো। এখন দেখো, এক একটা জিনিস এক একটা সময় প্রমাণ হয় না, সেরকম সায়েন্টিফিকলিভাবে প্রমাণিত যে উদ্ভিজ্জ খাবার সব থেকে বেটার প্রাণীজ খাবারের থেকে। মানে প্রাণীজ খাবার তোমাদের শরীরের মধ্যে এত 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 পরিমাণ মানে খারাপ জিনিস প্রভাব ফেলবে না, মানে চিন্তা করতে পারবে না। ঠিক আছে, কিন্তু আমাদের বললাম, আমাদের বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন জায়গাতে না, আমাদের যদি আমরা নাও চাই, কিন্তু সিচুয়েশান ফ্যামিলির দিক থেকে আমাদের মানে মেনটেন করতে হয় আমিষ খাবার, মানে খেতেই হবে। যদি পুরো বাড়ির লোক ফোকাস করে না যে আমি খাবো না বা ছেড়ে দিচ্ছি বা কিছু, দেন কিছু হয়, নাহলে খুব কমই, নেই বলবো না, কিন্তু 100টার মধ্যে না, মানে যেরকম দুটো হয়তো ফ্যামিলি খুঁজে পাবে যারা কিনা ভেগান বা পুরো সম্পূর্ণ ভেজ খায়। ঠিক আছে, বিশেষ করে আমাদের এইসব জায়গায়। কিন্তু যদি একটু বাইরের সাইডে যাওয়া যায়, যেমন আমি মহারাষ্ট্রে যখন ছিলাম তখন দেখেছি ম্যাক্সিমাম কি না, সব ভেজ, ম্যাক্সিমাম ভেজ। ঠিক আছে, যাই হোক, চেষ্টা করো ভেজ খাওয়ার। জানি সিচুয়েশান হয় না অনেক সময়। যাই হোক, একটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট বললাম, যেটাকে আমরা সম্পৃক্ত ফ্যাট বলি। ঘরের তাপমাত্রা এটা কঠিন অবস্থায় পাওয়া যাবে এবং প্রাণীজ উৎস। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাট। আনস্যাচুরেটেড ফ্যাট কি? আনস্যাচুরেটেড ফ্যাট হচ্ছে এই ধরনের ফ্যাটে কার্বন শৃঙ্খলে অন্তত একটি বা একাধিক দ্বিবন্ধন থাকে। ইম্পর্টেন্ট এটা নয়, সাধারণ তাপমাত্রায় এগুলো সাধারণ তরল অবস্থায় থাকে। যেমন এগুলোকে গুড ফ্যাট বলে। যদি বলে যে গুড ফ্যাট কি, ভালো ফ্যাট কি, বলবে আনস্যাচুরেটেড ফ্যাট। এগুলো রক্তে কোলেস্টেরলের মাত্রাটাকে নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য উপকারী। যেমন অলিভ অয়েল, এটা কি লিকুইড অবস্থায় পাওয়া যায়। বাদাম তেল, সূর্যমুখী তেল, সয়াবিন তেল এবং মাছের তেল ব্যতিক্রম, যেটা বললাম তোমাদের, এর মধ্যে কি আছে? মাছের তেলে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাট। ক্লিয়ার? ওকে স্যার।
ফ্যাট সম্পর্কে আর কিছু পড়ার দরকার নেই। আজকে আমি তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করাবো, যেমন আমি আগের দিনও করেছিলাম, তার আগের ক্লাসেও করেছিলাম। আজকেও তোমাদের আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করাবো, তোমাদের দেখিয়ে দেবো যা পড়াচ্ছি তার বাইরে কোনো কোশ্চেন যাবে না। তাই বিচলিত হয়েও না, কোনো জায়গায় কোনো কিছু ফলো করতে হবে না। বারবার বলছি, কোনো বই আমার কাছে মানে অজস্র মেসেজ, স্যার কী বই ফলো করবো, স্যার কোন বইটা কি, বারবার বলছি কোনো বই কিনতে হবে না। আমি এখানে যেটা করাচ্ছি তার বাইরে কোশ্চেন যাবে না, তোমরা প্রিভিয়াস ইয়ার উঠি দেখে নিতে পারবো, মক টেস্ট দিয়ে দেখে নিতে পারো, ঠিক আছে। চলো, এখানে ফ্যাট আমাদের কমপ্লিট হয়ে গেল, তাহলে আমাদের কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট তিনটে স্যার কমপ্লিট। এবার আমরা কি পড়বো? মাইক্রোনিউট্রিয়েন্ট। মাইক্রোনিউট্রিয়েন্ট মানে আমাদের শরীরে যেটা অল্প পরিমাণ লাগে, যেমন ভিটামিন, যেমন মিনারেলস। তো নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভিটামিন। নেক্সট আমরা কি পড়বো? ভিটামিন। আজকে অ্যাকচুয়ালি মানে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, কদিন বাইরে গিয়েছিলাম তো বাইরে জন্য ঠান্ডা লেগে গেছে, তো ভেবেছিলাম ক্লাস নিতে পারবো না হয়তো, তো একটু নাক টাক টানা যদি আওয়াজ পাবে একটু অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে। জানি একটু বিরক্ত মানে একটু ফিল হয়, কিন্তু কিছু করার নেই। এই চ্যাপ্টারটা আমাকে শেষ করতেই হবে, কারণ নেক্সট এখনও ফিজিক্স স্টার্ট করা হয়নি, তো এখনও দুটো একটা চ্যাপ্টার বাকি আছে। যাই হোক, চলো এবার আমরা স্টার্ট করছি ভিটামিন। দেখো দেখো ভিটামিন আমাদের শরীরে না খুবই অল্প পরিমাণ প্রয়োজন আমরা জানি, কিন্তু আমাদের শরীরে ভিটামিন না অপরিহার্য। মানে এটা যদি না থাকে না আমাদের শরীরে না অনেক অনেক সমস্যা হবে। স্যার কী সমস্যা হবে? শরীরের বৃদ্ধি হবে না, হ্যাঁ শরীরের বৃদ্ধি হবে না, শরীরের যে রোগ প্রতিরোধক ক্ষমতা গড়ে তোলে, আমাদের যে ইমিউনিটি সিস্টেম গড়ে তোলে, সেই ইমিউনিটি সিস্টেমের প্রবলেম হয়ে যাবে। এরা কি করে? আমাদের ডাইরেক্ট না কোনো রকম কোনো ক্যালোরি প্রদান করে না, যে কার্বোহাইড্রেট খেলে যেমন আমি এনার্জি পাচ্ছিলাম, প্রোটিন খেলে আমাদের বডি বিল্ডিং ফুড, আমরা ফ্যাট খেলে সেখান থেকে এনার্জি পাচ্ছিলাম, এটা ডাইরেক্ট কোনো এনার্জি দেয় না। কিন্তু শরীরের যে বিপাকীয় কাজকর্মগুলো চলে, যার ফলে আমরা এনার্জি পাই, সেই বিপাকীয় কাজকর্মগুলো যাতে আমাদের ঠিকঠাক চলে তার জন্য আমাদের ভিটামিন সাহায্য করে। আরে আমাদের শরীরে এনার্জি তৈরি করার জন্য তো আমাদের শরীরে বিপাকীয় কার্যগুলো তো চলতে হবে, ঠিকভাবে কার্বোহাইড্রেট পাচন হতে হবে, ঠিকভাবে প্রোটিনের সরল রূপে পরিণত হতে হবে, ঠিকভাবে ফ্যাটের পাচন ঘটতে হবে, এবং ঠিকভাবে রক্তে মিশে আমাদের কোষের মধ্যে সেই পুষ্টিগুণ আসতে হবে, এবং সেখানে নানা রকম বিপাকীয় কার্য হবে। এই যে বিপাকীয় কার্যগুলো চলে তার জন্য ভিটামিন অপরিহার্য। যদি ভিটামিন না থাকে এই বিপাকীয় কার্য চলবে না, তার ফলে আমরা কি পাবো? কিছুই পাবো না। না আমাদের শরীর আমাদের ডাইরেক্ট যদি বলে এনার্জি দেয় না, ডাইরেক্ট এনার্জি দেয় না, কিন্তু যেমন যেমন তোমার বাবা তো বা বাবা বা মা যেই তোমাকে সাপোর্ট করুক না কেন, ধরো চাকরির জন্য পড়াশোনা করছো, ধরো তুমি চাকরি পেয়ে গেলে, অবশ্যই যদি পরিশ্রম করো সঠিকভাবে 100% চাকরি পাবে। তো চাকরি পেয়ে যাওয়ার পর সম্পূর্ণ 100% ক্রেডিটটা কি তোমার? অবশ্যই স্যার, স্যার আমি পরিশ্রম করেছি, আমি পড়াশোনা করেছি, কিন্তু কোথাও না কোথাও ব্যাকে তোমার বাবা তার জন্য অনেক পরিশ্রম করেছে, তোমাকে ঠিকঠাকভাবে কোচিং দিয়েছে, ঠিকঠাকভাবে বই কিনে দিয়েছে, ঠিকঠাকভাবে পড়ার সিচুয়েশান একটা এনভায়রনমেন্ট থাকে, সেই এনভায়রনমেন্ট দিয়েছে, তারপরে তুমি চাকরি পেয়েছো। তো এই ফাদারের ভূমিকা অনেকটা বা মাদারের ভূমিকা অনেকটা পিছনে। তো ঠিক সেই রকমই ভিটামিন ডাইরেক্ট হয়তো তোমার বাবা পরীক্ষায় বসে চাকরি পায়নি, তুমি চাকরি পেয়েছো, কিন্তু তোমাকে পিছন থেকে ফুল সাপোর্ট তো দিয়েছে না। ঠিক সেই রকমই ভিটামিন কি করে না, শারীরিক যে বিপাকীয় কাজগুলো চলে সেইটা পরিচালনার জন্য বলতে পারো এক প্রকার অনুঘটক হিসাবে কাজ করে। বোঝা গেল? চলো, ভিটামিন হচ্ছে এক প্রকার জৈব পরিপোষক, যা আমাদের শরীরে খুব সামান্য পরিমাণে প্রয়োজন হলেও শরীরের বৃদ্ধি, পুষ্টি, রোগ প্রতিরোধের জন্য অত্যন্ত অপরিহার্য। ভিটামিন আমাদের শরীরে সরাসরি কোনো শক্তি প্রদান করে না, শারীরিক বিপাকীয় কাজগুলো সঠিক পরিচালনার জন্য এরা অনুঘটক হিসাবে কাজ করে। বোঝা গেল? ঠিক আছে স্যার। এবার তোমরা ভাবছো স্যার ওই সব ভিটামিন কোথায় যেখানে আমরা এ বি সি ডি ই কে সমস্ত ভিটামিনগুলো পড়বো? দেখো এক এক করে আমি সমস্ত কিছু নিয়ে আসবো এবং স্টেপ বাই স্টেপ, ঠিক আছে। মানে দেখো অ্যাকচুয়ালি কী হয়, কিছু ভিটামিন আছে তাদের বৈজ্ঞানিক নাম আমাদের জানতে হয়, তারা ফ্যাটে দ্রবণীয় না জলে দ্রবণীয় এইসব ব্যাপারে পড়তে হয়, কিন্তু মানে একটা সিকোয়েন্সে পড়বো, তাহলে কি হবে তোমাদের গুলিয়ে ফেলবে না। আমরা প্রত্যেকটা ভিটামিন নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে কিছু কিছু স্টেপ আছে। দেখো নেক্সট দেখো প্রশ্ন হচ্ছে ভিটামিনের শ্রেণীবিভাগ। স্যার ভিটামিনের শ্রেণীবিভাগ কি? ভিটামিনে মনে রাখবে দু রকম শ্রেণীবিভাগ করা যায়। একটা হচ্ছে যারা জলে দ্রবণীয়, কি বললাম, যারা জলে দ্রবণীয়, আর 2 নম্বর হচ্ছে ফ্যাটে দ্রবণীয়। ফ্যাটে দ্রবণীয় স্যার এই মাত্র তো বললেন যে ফ্যাটে দ্রবণীয় যারা, তাদের নামগুলো আমি মাত্র বলেছিলাম। কি কি নাম বলেছিলাম? এ ডি ই কে, এই যে 4টে ভিটামিন আছে, এই 4টে ভিটামিন ফ্যাটে দ্রবণীয়। আর জলে দ্রবণীয় কি? জলে দুটো ভিটামিন আছে, বি আর সি। বি আর সি, আচ্ছা অনেক জায়গায় বি কমপ্লেক্স পাবে, ঘাবড়ে যাবে না, একই ব্যাপার, কারণ বি এর না অনেক ভ্যারাইটি আছে।
বি ভিটামিনের অনেক ভ্যারাইটি আছে, B1 B3 B4 অনেক কিছু ভ্যারাইটি আছে, সেগুলো আমরা পড়বো। তো মনে রাখবে জলে দ্রবণীয় যদি বলে ভিটামিন বি আর ভিটামিন সি, আর ফ্যাটে দ্রবণীয় যদি বলে তাহলে মনে রাখবে ADEK। মনে থাকবে দ্রবণীয়তার উপর ভিত্তি করে ভিটামিনকে দুভাগে ভাগ করে, জলে দ্রবণীয় ভিটামিন ভিটামিন বি আর সি, আর ফ্যাটে হচ্ছে ADEK। এরা জলে অদ্রবণীয় কিন্তু ফ্যাটে বা লিপিডে দ্রবণীয়। ক্লিয়ার? মনে থাকবে। চলো নেক্সট দেখো। নেক্সট আমি তোমাদের একটা টেবিল দেবো, সেই টেবিলের মধ্যে তোমাদের যে যে বিজ্ঞান মানে ভিটামিন এবং বৈজ্ঞানিক নামগুলো জানা প্রয়োজন একটা টেবিলের মধ্যেই হয়ে যাবে। নেক্সট দেখো। দেখো অ্যাকচুয়ালি এগুলো না অনেক জায়গায় দেখেছি মানে MCQ আকারে করায়, মানে MCQর কোনো শেষ থাকে, প্রচুর MCQ বেরোবে না। ভিটামিন এ এর রাসায়নিক নাম কি, সি এর রাসায়নিক নাম কি, ডি এর রাসায়নিক, মানে এসব দরকার নেই, একটা টেবিলে মনে রাখবে, তা তোমাদের পরীক্ষার সময় পড়তেও সুবিধা হবে। যেমন আমি এখানে বি ভিটামিনটা রাখিনি, বলো স্যার বি ভিটামিন কোথায়, এত ইম্পর্টেন্ট। আমি বি ভিটামিনটাকে আলাদা করে রেখেছি, কারণ এর মধ্যে দিলে না তোমরা গুলি ফেলবে, তাই বি এর অনেকগুলো যেহেতু ভ্যারাইটি আছে আমি আলাদা করে রেখেছি। এখানে ভিটামিন ACDEK, তার মধ্যে কি বললাম ADEK, এই চারটে ভিটামিন ফ্যাটে দ্রবণীয়। দেখতে পাচ্ছ ফ্যাটে দ্রবণীয়। এক মিনিট, এটা জলে দ্রবণীয়, সি তো নয়, এগুলো ফ্যাটে দ্রবণীয়। এর বৈজ্ঞানিক নাম কি রেটিনল, সি এর বৈজ্ঞানিক নাম কি অ্যাসকর্বিক অ্যাসিড, ডি এর বৈজ্ঞানিক নাম কি ক্যালসিফেরল, ই এর বৈজ্ঞানিক নাম কি টোকোফেরল, আর কে এর হচ্ছে ফাইলোকুইনন। দেখবে অনেক জায়গাতে না ফাইটোমেনাডিয়নও আছে, কিন্তু ফাইটোমেনাডিয়ন তোমাদের পরীক্ষায় আসবে না, তাও যদি আসে আমি দিয়ে রেখেছি ম্যাক্সিমাম চান্স আছে ফাইলোকুইনন এটাই আসা, এবং এটাই পরীক্ষায় আসে। ঠিক আছে স্যার, নো ইস্যু। আর একটা জিনিস বলে রাখি, কোনো রকম কোনো ট্রিক ইউজ করবে না, কোনো ট্রিক নাই যে এটার জন্য এই ট্রিক, এটার জন্য এই ট্রিক, ডাইরেক্ট না মনে রাখার চেষ্টা করো। ভিটামিন এ রেটিনল, মানে এমনভাবে মুখস্থ করো না, যদি রাত 3টের সময় তোমাকে ঘুম থেকে তুলে কেউ জিজ্ঞাসা করে ভিটামিনের রাসায়নিক নাম কি, বলবে রেটিনল। আর এর জন্য আমার প্রসেস কাজে লাগাও, সিম্পল একটা কাগজের মধ্যে লেখো, যেখানে স্টাডি টেবিল আছে যেখানে তোমরা পড়ো সেখানে সিম্পল চিপকে দাও, সকাল সন্ধ্যা একবার দেখো মনে থেকে যাবে, কিচ্ছু মুখস্থ করতে যাবে না, শুধু সকাল সন্ধ্যা একবার করে দেখবে, যে মুখস্থ করার চিন্তা ভাবনাই রাখবে না, যে এ রেটিনল, একবার শুধু রিডিং দেবে সকাল সন্ধ্যে, সি অ্যাসকর্বিক অ্যাসিড, ডি ক্যালসিফেরল, ই টোকোফেরল, কে ফাইলোকুইনন, ব্যাস খাতাম। বোঝা গেল? এটা হচ্ছে ACDEK এর বৈজ্ঞানিক নাম, তোমাদের আশা করি মুখস্থ হয়ে গেল। চলো নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ভিটামিন বি নিয়ে আলোচনা করব। দেখো নেক্সট হচ্ছে ভিটামিন বি। ভিটামিন বি এর না অনেক ভ্যারাইটি, B1 B2 B3 B4 নেই, কিন্তু B5 B6 B7 B8 নেই, B9 10 11 নেই, B12। বোঝা গেল? B1 B2 B3 B4 নেই, B5 B6 B7 B8 নেই, B9 আছে, B10 11 নেই, B12। আরে মনে থাকবে? মনে থাকবে না? থাকবে না? B1 এর সায়েন্টিফিক নাম কি? আরে বাংলা নাম বলুন স্যার, থায়ামিন। B2 এর রাসায়নিক নাম কি? রাইবোফ্লাভিন। B3 রাসায়নিক নাম কি? নিয়াসিন। হ্যাঁ, অনেক জায়গায় দেখবে এই নিকোটিনিক অ্যাসিডও লেখা থাকে, কিন্তু নিকোটিনিক অ্যাসিডটা দেবে না, তোমাদের নিয়াসিনটাই ম্যাক্সিমাম দেবে। আমি ইংলিশ বাংলা দুটোই দিয়েছি, যার যেটা সুবিধা সেভাবে পড়বে। B5 হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড, B6 হচ্ছে পাইরোডক্সিন, B7 হচ্ছে বায়োটিন, B9 হচ্ছে ফলিক অ্যাসিড, B12 হচ্ছে সায়ানোকোবালামিন। ঠিক আছে স্যার, আমরা এখানে এক একটা ভিটামিন নিয়ে পড়বো, ভিটামিন এ কে নিয়ে জানবো, সি কে নিয়ে জানবো, বি কে নিয়ে জানবো, ডি কে, ই কে, কে কে, এবং ভিটামিন বি এর এতগুলো যে ভাগ আছে প্রত্যেকটা ভিটামিন থেকে আমরা সমস্ত কোশ্চেন করবো এবং সমস্তটাই পড়বো। কিন্তু তোমাদের একটা জিনিস আমি এখানে বলে রাখি, ভালো করে শোনো। দেখো নেক্সট স্লাইডে বলছি, এখানে বলার জায়গা নেই, নেক্সট স্লাইড দেখো। ভিটামিন সম্বন্ধে বেশি চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। প্রথম কথা হচ্ছে আমাদের এই যে নিউট্রিশন যে পুরো চ্যাপ্টারটা আছে না, নিউট্রিয়েন্ট যে পুরো চ্যাপ্টারটা আছে, আমি তোমাদের বলে রাখি, আমরা যে ফার্স্ট ক্লাসটা করেছিলাম সেখান থেকে তোমাদের মোটামুটি ম্যাক্সিমাম প্রশ্ন ওখান থেকে দেবে। আর আজকে যে ফ্যাট সেকেন্ড ক্লাস যে হয়েছে এবং আজকে যে ফ্যাট পর্যন্ত পড়ালাম, ম্যাক্সিমাম প্রশ্ন সেখান থেকে দেবে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। মানে আমি যদি ক্লাস 1 2 বলি এবং ক্লাস 3 ফ্যাট পর্যন্ত, আজকে যে ক্লাসটা হচ্ছে ফ্যাট পর্যন্ত, এখানেই তোমাদের মোটামুটি 95 to 96% কোশ্চেন এখান থেকেই আসে। ভিটামিন থেকে কোশ্চেন আসে মাত্র 3 to 4% অনলি, তাও কোনো শিফটে তাও আসে না। তো এটা নিয়ে কিন্তু তোমরা কি করবে না, অনেক জায়গায় আমি দেখেছি বিশাল মানে থাম্বনেল লাগায়, এটা এদিকে, এটা এইভাবে মনে রাখতে হবে, এটা এরকম ট্রিক্স আছে, তো এইভাবে তোমরা দৌড়াবে না, কারণ এগুলোতে সময় নষ্ট একদম করবে না। কোনো শিফটে কোশ্চেন আসতেও পারে, কোনো শিফটে নাও আসতে পারে, আর যদি এসেও থাকে হয়তো একটা আসতে পারে।
3 to 4% কোশ্চেন ম্যাক্সিমাম এখান থেকে কমপ্লিট হয়ে যাবে তোমাদের, যতদূর তোমাদের পড়ানো হয়েছে। তা বলে কি স্যার আমরা ভিটামিন পড়বো না? অবশ্যই পড়বো বলেই তো চ্যাপ্টারটা স্টার্ট করেছি আমরা, ঠিক আছে? প্রত্যেকটা ভিটামিন পড়বো। চলো, আমি তোমাদের বললাম যে সময় যাতে নষ্ট তোমরা না করো। দেখো, আরেকটা কথা, যেটুকু আমি এখানে নিয়ে এসেছি নোট হিসাবে না, যেটুকু তোমাদের আমি পড়াবো শুধু ওইটুকুই পড়বে, এর বাইরে পড়ো না। দরকার হলে তোমরা খাতার মধ্যে নোট করে নাও, ঠিক আছে? দেখো, প্রথমে আমরা পড়বো ভিটামিন এ নিয়ে। স্যার ভিটামিন এ সম্বন্ধে কী কী জানা উচিত? প্রথম কথা হচ্ছে ভিটামিন এ আমাদের এখানে দুটো জিনিস জানবো, যেটা সবথেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অভাবজনিত রোগ। ভিটামিন এ যদি আমরা পর্যাপ্ত পরিমাণে না পাই তাহলে আমাদের কী রোগ হবে, এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এবং উৎস থেকেও দুটো একটা কোশ্চেন দেয়, তাই উৎসটা আমাদের জানতে হবে। ভিটামিন এ জেনে রাখবে সবসময় চোখ রিলেটেড, চোখ, আমাদের চোখের সমস্যা হবে ভিটামিন এ যদি ঠিকঠাক না থাকে, পুরোটাই চোখ রিলেটেড। আমরা যদি গাজর খাই, গাজর এটা মনে রাখবে ভিটামিন এর একটা দারুণ উৎস। আমরা যদি আলু খাই, ভিটামিন এর উৎস। আমরা যে স্পিনাচ খাই, পালং শাক খাই, মাছ খাই, পেঁপে খাই, এগুলো সবই ভিটামিন এর উৎস, ঠিক আছে স্যার? এর কাজ কি আমি প্রথমেই বললাম যে এটা আমাদের দৃষ্টিশক্তিটাকে ঠিকঠাক রাখে এবং যে কোনো ভিটামিন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। তো ভিটামিন এও কিন্তু রোগ প্রতিরোধ ইমিউনিটি সিস্টেমে একটা বিশাল সাপোর্ট দেয়, প্লাস আমাদের স্কিন হেলথ ভালো রাখে, ত্বকের স্বাস্থ্য ভালো রাখে, এসবগুলো রাখে, ঠিক আছে? কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট যেটা, অভাবজনিত রোগ। মনে রাখবে ভিটামিন এর অভাবে না একটা ডেঞ্জারাস রোগ হয়, তার নাম হচ্ছে রাতকানা। আমরা দেখেছি অল্প আলোর মধ্যে রাতে দেখতে পাই কি পায় না? আরে আমি বলছি পুরো অন্ধকার করে দিল নয়, মোটামুটি একটা অল্প আলোর মধ্যে, একদম মিনিমাম আলোর মধ্যে কি চাঁদ উঠেছে গগনে ধরো, তো তোমরা রাস্তা দেখতে পাও কি পাও না? অবশ্যই দেখতে পাই। কিন্তু কিছু মানুষ আছে তারা অল্প আলোতে দেখতেই পায় না, রাত্রিবেলা দেখতেই পায় না, তাদেরকে বলা হয় নাইট ব্লাইন্ডনেস প্রবলেম, রাতকানা প্রবলেম। তো এটা হয় ভিটামিন এর অভাবে। আরেকটা হয় জেরোপথ্যালমিয়া, পড়াবো আজকে। জেরোপথ্যালমিয়া কি জানো? চোখের জল শুকিয়ে যায়। চোখের ভেতরে যে আমাদের চোখের জল থাকে না, চোখের জল, আমি জাস্ট ওপরে বলছি, এগুলো নিয়ে অনেক অনেক বড় বড় ব্যাপার আছে, আমাদের জানা দরকার নেই। জাস্ট জেনে রাখো, শুধু নামগুলো জেনে রাখলেই হবে, রাতকানা, জেরোপথ্যালমিয়া, ক্যারাটোমেলাসিয়া, ঠিক আছে? চলো দেখো, উৎস হচ্ছে গাজর, মিষ্টি আলু, পালং শাক, মাছ, পেঁপে, এগুলো থেকে আমরা ভিটামিন এ পাই। এটা আমাদের চোখের দৃষ্টিশক্তি এবং রোগ প্রতিরোধক ক্ষমতা গড়ে তোলে এবং ত্বকের স্বাস্থ্য, স্কিন হেলথ ভালো রাখে। 3টে রোগ হয় মনে রাখবে, রাতকানা, জেরোপথ্যালমিয়া, ক্যারাটোমেলাসিয়া। রাতকানা হচ্ছে রাত্রেবেলায় কম আলোতে দেখতে পাবে না, জেরোপথ্যালমিয়া হচ্ছে চোখের জল শুকিয়ে যাওয়া, আর ক্যারাটোমেলাসিয়া হচ্ছে চোখে না, আমি তোমাদের ফিজিক্স যখন পড়াবো তখন দেখবে তোমাদের আই সম্বন্ধে আমি পড়াবো, ওখানে কি থাকে না, কর্নিয়া থাকে চোখে। মানে কর্নিয়া কি হয়ে যায় না, ডিস্টার্ব হয়ে যায়, মানে আকৃতি বদলে যায়, মানে বলতে পারো চোখের কর্নিয়া নরম হয় এবং নষ্ট হয়ে যায়, সেটাকে বলে ক্যারাটোমেলাসিয়া। শুধু এই 3টে রোগের নাম জেনে রাখো, নাম তালিক হবে তোমাদের। সিম্পল কোশ্চেন আসবে, জেরোপথ্যালমিয়া কোন ভিটামিনের অভাবে হয়, যখন যেন বলতে পারো ভিটামিন এ। যদি বলে ক্যারাটোমেলাসিয়া কোন ভিটামিনের অভাবে হয়, বলতে পারো ভিটামিন এ। তোমাদের জিজ্ঞাসা করবে না ক্যারাটোমেলাসিয়া হয় কি, ঠিক আছে? রাতকানা কোন রোগের অভাবে হয়, না ভিটামিন এ। বাস এইটুকু শুধু মনে রাখবে, ক্লিয়ার? চলো নেক্সট দেখো, এর থেকে বেশি কি চাই? মানে যেটুকু তোমাদের প্রয়োজন শুধু সেইটুকু তোমাদের তুলে নিয়ে এসেছি আমি, শুধু এইটুকুই পড়বে, তোমাদের কোনো দিকে করতে হবে না। তারপরেও উল্টা সিধা কমেন্ট, আরে জানি এখানে ম্যাক্সিমাম 90%, আমি তোমাদের একদিন দেখাবো, মানে কিছু কিছু কমেন্ট আসে না, মানে সিরিয়াস, খুব মাইন্ড খারাপ হয়ে যায়। মানে ম্যাক্সিমাম আমি বলবো 96%, 97, 99% স্টুডেন্ট আছে পড়ার জন্য আসে এবং খুব ভালো ভালো কমেন্ট করে। কমেন্ট মিনস ভালো কমেন্ট, মানে যেটা এখান থেকে পড়ে হেল্প পাচ্ছে সেটা তারা কমেন্ট করে। কিন্তু কিছু কিছু স্টুডেন্ট আছে, আমি প্রুফ দেবো, অনেকে বলবে স্যার আমি এমনি হয়তো বলছি, যাকে আমি এটা নিয়ে আমি ক্লাসের মধ্যে এসব বলতে চাই না, তো খুব যাকে বাদ দাও। তো যেটুকু পড়াচ্ছে ওইখান থেকে কোশ্চেন আসবে, তোমাদের কোনো টেনশন নেই। দেখো, আর এই নোটগুলো বানাতে না, পিপিটিগুলো বানাতে না প্রচুর সময় লাগে ভাই, প্রচুর সময় লাগে। মানে এটা নয় যে বুঝলাম হয়ে গেল, ঠিক আছে? চলো ভিটামিন সি দেখো, ভিটামিন সি আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে টক জাতীয় ফল যেগুলো আছে না, যেগুলো সাইট্রাস ফ্রুট আছে, সাইট্রাস ফ্রুট টক জাতীয় ফল স্যার কি? যেমন পাতিলেবু, যেমন আমরা শীতকালে খাই কমলা লেবু, যেমন আমরা আমলকি খাই, যেমন আমরা টমেটো খাই, এই ধরনের জিনিসগুলোতে কি আছে না, ভিটামিন সি আছে, প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। ভিটামিন সি একটা দারুণ উপকার করে আমাদের শরীরে, যদি কম থাকে না অনেক প্রবলেম হয়। ধরো আমাদের শরীরে কোথাও কেটে গেছে, কোনো উন্ডেড জায়গা আছে, তো সেই ক্ষত নিরাময় শুকাতে ভিটামিন সি মানে দারুণ ভূমিকা পালন করে। এবং ইমিউনিটি সিস্টেম দেখবে, যখন আমাদের করোনা হয়েছিল না, করোনা যখন এসেছিল তখন আমাদের বলছিল বেশি করে লেবু খাওয়ার জন্য, ভিটামিন সি নেওয়ার জন্য। তার মানে কি, আমাদের শরীরে ইমিউনিটি সিস্টেমটাকে বিল্ড করে ভিটামিন সি, ঠিক আছে? মনে রাখবে ভিটামিন সির অভাবে একটা রোগ হয়, সেই রোগটার নাম হচ্ছে স্কারভি রোগ। স্কারভি, এই স্কারভি রোগটা কি জানো? স্কারভি রোগটা হচ্ছে আমাদের যে মাড়ি আছে না,
ওই মাড়িটা ফুলে যায় এবং মাড়ি থেকে রক্তপাত হয়। যদি ভিটামিন সি এর কারোর প্রবলেম থাকে সেই জিনিসটা হয়, এটাকে বলে স্কারভি রোগ। ঠিক আছে, আরেকটাও জিনিস মনে রাখবে, ভিটামিন সি না খুব সংবেদনশীল একটা ভিটামিন। মানে একে যদি বেশি টেম্পারেচার দাও, শাকসবজি যদি বেশি সেদ্ধ করা হয়, রান্না করা হয়, এই ভিটামিনটা নষ্ট পর্যন্ত হয়ে যায়। ঠিক আছে, তো চলো দেখা যাক কী কী পয়েন্ট আছে। দেখো, উৎস হচ্ছে টক জাতীয় ফল, যেমন পাতিলেবু, কমলালেবু, আমলকি, টমেটো, আমলকি দুবার হয়ে গেছে, সরি। ঠিক আছে, তো এইগুলোতে ভিটামিন সি আমরা প্রচুর পাবো। মনে রাখবে টক জাতীয় ফলে ভিটামিন সি বেশি পাবো। কাজ কি? ক্ষত নিরাময়, শুকাতে, রোগ প্রতিরোধক, ইমিউনিটি বৃদ্ধি করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর অভাবে কি হয় না, স্কারভি রোগ হয়। স্কারভি রোগ হলে মাড়ি ফুলে যায়, মাড়ি থেকে রক্তপাত হয়, ব্লিডিং হয়। আর মনে রাখবে ভিটামিন সি খুব সংবেদনশীল। শাকসবজি বেশি যদি সেদ্ধ করা হয়, রান্না করলে ভিটামিন নষ্ট হয়ে যায়। প্রশ্ন করে যে কোন ভিটামিন যদি বেশি সেদ্ধ করা হয় বা বেশি তাপ দেওয়া হয় নষ্ট হয়ে যায়, মনে রাখবে ভিটামিন সি। ঠিক আছে, চলো নেক্সট দেখো, নেক্সট ভিটামিন। নেক্সট আমরা পড়বো ভিটামিন ডি। দেখো, ভিটামিন ডি ম্যাক্সিমাম মানুষজন ভাবে যে আমরা সূর্যের আলোতে বসবো ভিটামিন ডি পেয়ে যাবে। আরে দেখো, সূর্যের আলোতে ভিটামিন ডি থাকে না। সূর্যের আলো যেটা আসে ভেবো না ভিটামিন ডি নিয়ে আসছে আমাদের শরীরে ঢুকে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের শরীরে না ভিটামিন যে যে সংশ্লেষ হয়, তৈরি হয় না, ওটা সূর্যের আলোতে তৈরি হয়। ঠিক আছে, তো সূর্য থেকে ভিটামিন ডি আসে না, ওটা আমাদের শরীরেই সংশ্লেষ হয়। দেখো, ভিটামিন ডি মেনলি পাওয়া যায়, উৎস বলতে পারো সূর্যলোকের প্রভাবে হয়। সূর্যলোক তো মানতে পারো ভিটামিন সি এর উৎস, সরি ভিটামিন ডি এর উৎস। এবং ফিশ অয়েল, মাছের তেল তো অনেকে খাও না, তো ফিশ অয়েল ভিটামিন ডি এর খুব ভালো উৎস। মনে রাখবে ভিটামিন দুধের মধ্যে মনে রাখবে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে। ঠিক আছে, আর এক ধরনের দুধ আছে যেটাকে আমরা বলি ফর্টিফাইড দুধ। স্যার কী দুধ? ফর্টিফাইড মিল্ক। এই ফর্টিফাইড মিল্কটা কিছুটা কীরকম বলবো, মানে ধরো বাজার থেকে তুমি দুধ নিয়ে এলে বা গরুর গোয়ালার কাছ থেকে দুধ নিয়ে এলে, এবং দুধের মধ্যে না এক্সট্রা কিছু মেশাচ্ছ, যে এক্সট্রা আমি ভিটামিন ডি মেশাই, আরও এক্সট্রা কোনো কিছু মেশাই যার মধ্যে আমি আরও কিছু ভিটামিন পাবো, আরও কিছু মিনারেলস পাবো, এই ধরনের কিছু যদি মেশাও সেটাকে বলে ফর্টিফাইড মিল্ক। তো এর মধ্যে ভিটামিন ডি থাকে। ঠিক আছে, বাজারে পাওয়া যায়, এখন কিনতে পাওয়া যায় ফর্টিফাইড মিল্ক, তোর মধ্যে ভিটামিন ডি থাকে। ঠিক আছে, দেখো একটা জিনিস মনে রাখবে, ভিটামিন ডি যদি তোমার শরীরে কম থাকে তাহলে কি হবে? তোমার শরীরে যতই ক্যালসিয়াম থাক না কেন, সেই ক্যালসিয়াম তোমার শরীরে কোনো কাজেই লাগবে না, শোষণই করতে পারবে না। তো ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে। আর ক্যালসিয়াম যদি তোমার শরীর ঠিকঠাক শোষণ না হয়, তোমার শরীরে ক্যালসিয়াম আছে কিন্তু ভিটামিন ডি না থাকলে শোষণ হবে না। আর যদি শোষণ না হয়, আমাদের ক্যালসিয়াম দ্বারা কি হয়, আমাদের হাড্ডি মজবুত হয়, আমাদের হাড়ের স্বাস্থ্য, বোন হেলথ ঠিকঠাক থাকে। তো আমাদের বোন ঠিকঠাক থাকবে না, আমাদের হাড় ভঙ্গুর টাইপের হয়ে যাবে ভিটামিন ডির অভাব হলে। ক্যালসিয়াম শোষণ করতে পারবে না, বোঝা গেল? তো যদি বলে ভিটামিন ডির অভাবে কি হয়, নিশ্চয়ই হাড় জাতীয় কোনো সমস্যা হবে। ব্যাপারটা বুঝবে, ভিটামিন ডি যদি কম থাকে তাহলে আমাদের শরীরে ক্যালসিয়াম শোষণ হচ্ছে না। ক্যালসিয়াম যদি শোষণ না হয়, আমাদের শরীরের প্রবলেম কিসে হবে? বোন, হাড্ডিতে প্রবলেম হবে। তাহলে এর অভাবজনিত রোগ নিশ্চয়ই হাড্ডির সঙ্গে জড়িত। অস্টিওম্যালাসিয়া, অস্টিওপোরোসিস, এগুলো কি হাড়জনিত রোগ। অস্টিওম্যালাসিয়াতে কি হয় দেখবে, প্রাপ্তবয়স্কদের না ক্যালসিয়ামের মাঝে মধ্যে ভিটামিন ডি এর কী হয়, অভাব ঘটে। তার ফলে কি হয়, হাড় নরম হয়ে যায়, হাড় দুর্বল হয়ে যায়। আর অস্টিওপোরোসিস কি, বয়স্কদের ক্ষেত্রে এটা ম্যাক্সিমাম হয়, হাড়ের ডেন্সিটি কমে যায়। এটা না ম্যাক্সিমাম কাদের ক্ষেত্রে হয় বলছি, মাদের ক্ষেত্রে হয়। যখন তোমাদের আমি মেনোপোজ যেগুলো পড়িয়েছি না, যে আফটার 45-50 এজের পর কী হয়ে যায় না, পিরিয়ডস বন্ধ হয়ে যায়। পিরিয়ডস বন্ধ হয়ে যাওয়ার পর কী হয় জানো, হাড়ের ডেন্সিটি কমে যায়, বোন ডেন্সিটি কমে যায়। ঠিক আছে, এবং সহজেই হাড় মানে কি বলবো, ব্রিটেলনেস চলে আসে, ভঙ্গুর টাইপের হয়ে যায়, সেটাকে বলে অস্টিওপোরোসিস। ঠিক আছে, তো চলো যেগুলো বললাম তোমাদের একবার দেখিয়ে দিই আমি। দেখো, সূর্যালোক, মাছের তেল, দুধ, ফর্টিফাইড মিল্ক হচ্ছে এর উৎস। কাজ হচ্ছে ক্যালসিয়াম শোষণ করা, এর মেন কাজ ক্যালসিয়াম শোষণ করা। তোমার শরীরে যত ক্যালসিয়াম থাক, ভিটামিন ডি না থাকলে শোষণই হবে না। তার ফলে হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে অপরিহার্য এই ক্যালসিয়াম। শরীরের পর্যাপ্ত ক্যালসিয়াম থাকলেও ভিটামিন ডির অভাব থাকলে সে হাড় ক্যালসিয়াম শোষণ করতেই পারবে না। অভাবজনিত রোগ তিনটে নাম শুধু মনে রাখবে, রিকেট রোগ হয়, অস্টিওম্যালাসিয়া হয় এবং অস্টিওপোরোসিস হয়। এই রিকেট রোগটা না বাচ্চাদের হয়, নরম হাড় বেঁকে যায়, পায়ের হাড় ধনুকের মতো বেঁকে যাবে, এটাকে বলে রিকেট রোগ। আর অস্টিওম্যালাসিয়া হচ্ছে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে হয়, হাড় নরম হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এখন তো মানে এখন আরও তাড়াতাড়ি হবে, আগেকার দিনে তো চলো আমি দেখেছি আমার মানে আগের জেনারেশন কত মজবুত, তাদের হাড্ডি এখনও কত মজবুত আছে। কিন্তু এখন তো মানে আফটার 40-45 গিয়ে হাড়ের যে অবস্থা হয়ে যাবে না ঠিকঠাক, যদি
মানে একটা ঠিকঠাক ডিসিপ্লিনে না থাকো বা ঠিকঠাক খাবার দাবার না খাও তো অনেক সমস্যা আসবে। একই তো যেটা খাচ্ছি সম্পূর্ণ ভেজাল খাচ্ছি, যাকে বাদ দাও। তো অস্টিওপোরোসিস, অস্টিওম্যালেসিয়া, রিকেট, এই তিনটে নাম শুধু মনে রাখবে। অস্টিওপোরোসিস হয় মূলত বয়স্ক, বিশেষ করে মেনোপোজের পর মহিলাদের হয়। এর ফলে হাড়ের ঘনত্ব কমে যাবে, হাড় সহজে ভঙ্গুর হয়ে যায়। দেখবে মা কাকিমারা বলে না যে প্রচণ্ড কোমরে ব্যথা হচ্ছে, প্রচণ্ড হাড়ে ব্যথা হচ্ছে, প্রচণ্ড এখানে ব্যথা হচ্ছে, ওখানে ব্যথা হচ্ছে, কারণ হচ্ছে হাড়ের ডেন্সিটি কমে গেছে, বোন ডেন্সিটি কমে যায়, এটাকে অস্টিওপোরোসিস বলে। ঠিক আছে, চলো ভিটামিন ডি এখানে তোমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট ভিটামিন দেখো, নেক্সট আমরা পড়বো ভিটামিন ই। স্যার ভিটামিন ই কোথায় পাবো আমরা? আমরা যদি নাটস খাই, আমরা যদি নাটস খাই, নাটস বাদামের মধ্যে ভিটামিন ই পাবো। আমরা যদি বীজ জাতীয় কোনো জিনিস খাই, বীজ, সিডস জাতীয় কিছু, সোয়া সিডস হোক, হোক, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে আমরা কী পাবো? ভিটামিন ই পাবো। ঠিক আছে, ভেজিটেবল অয়েল খাও, ভিটামিন এ পাবে। তারপরে সবুজ শাকসবজি খাও, ভিটামিন ই পাবে। এর কাজ হচ্ছে মেনলি আমাদের শরীরে না অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। অ্যান্টিঅক্সিডেন্ট, এটা কি বলবো, অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে বলতে জাস্ট আমি শর্টে বলছি, মানে আমাদের শরীরে যে আনস্টেবল সিঙ্গেল অক্সিজেন থাকে না, অক্সিজেন কখনো একা থাকতে চায় না, অক্সিজেন সবসময় মানে O2 হিসেবে থাকতে চায়। তো যখন সিঙ্গেল মানে আনস্টেবল অক্সিজেন থাকে, কি হয়, মানে ও নেওয়ার জন্য, অক্সিজেন নেওয়ার জন্য না, মানে আমাদের যে কোনো অর্গানকে অ্যাটাক করতে পারে সেখান থেকে অক্সিজেন নেওয়ার জন্য। ঠিক আছে, তো কি হয়, সেই জন্য আমাদের বলতে পারো যে এই ভিটামিন ই কী করে না, এই যে আনস্টেবল অক্সিজেন থাকে না, এই আনস্টেবল অক্সিজেনগুলোকে শেষ করে দেয়। যদি আমাদের শরীরের প্রত্যেকটা অর্গানের তো অক্সিজেন প্রয়োজন হয়, তো যদি কোনো হার্ট থেকে অক্সিজেন নিল বা ব্রেন থেকে অক্সিজেন নিল, সেক্ষেত্রে প্রবলেম হবে। তার জন্য এই যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, সিঙ্গেল যে আনস্টেবল অক্সিজেনগুলো থাকে না, এগুলো শেষ করে দেয়। যাকে এতটা মাথায় রাখতে হবে না, শুধু এটুকু মনে রাখো যে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে ভিটামিন ই কাজ করে। ঠিক আছে, এবং আমাদের যে সেল মেমব্রেন আছে, কোষ পর্দা আছে, সেটাকে ঠিকঠাকভাবে রাখে। মনে রাখবে ভিটামিন ই, যদি ভিটামিন ইর কোনো কারণে আমাদের শরীরে ডেফিসিয়েন্সি ঘটে, অভাব ঘটে, মেনলি তিনটে সমস্যা হয়। এক হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেমের প্রবলেম হবে, স্নায়বিক সমস্যা হবে। আমাদের যে স্নায়ু আর পেশির মধ্যে একটা সমন্বয় থাকে না, একটা কোঅর্ডিনেশন থাকে, সেই কোঅর্ডিনেশন আমরা নার্ভাস সিস্টেম পড়েছি, তো এত বেশি ডিটেলসে কিছু বলার প্রয়োজন নেই। তোমরা জানো যে স্নায়ু আর পেশির মধ্যে যে সমন্বয় থাকে, সেই মানে মোট কথা বলতে পারো স্নায়বিক সমস্যা হবে। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে অকাল বার্ধক্য আসবে। অকাল বার্ধক্য মানে মানে অল্প বয়স কিন্তু দেখতে বয়স্কদের মতন হয়ে যাবে। এই যে বললাম অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে, তো অ্যান্টিঅক্সিডেন্ট যদি ঠিকঠাক মানে অভাব যদি ঘটে, ঠিকঠাক যদি সিঙ্গেল ওই আনস্টেবল অক্সিজেনগুলোকে যদি মেটাতে না পারে, খতম করতে না পারে, তখনই কি হবে, দ্রুত বয়সের ছাপ পড়বে। বয়স ধরো 30 বছর, দেখে মনে হবে 60 বছর বয়স হয়ে গেছে, তো অকাল বার্ধক্য নেমে আসে। ঠিক আছে, প্রি ম্যাচিওর এজিং হয়ে যায়। আর একটা মেয়েদের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে প্রবলেম হয়, সেটা হচ্ছে বন্ধ্যাত্ব রোগ, প্রজনন ক্ষমতা হ্রাস পেয়ে যায়। ঠিক আছে, ইনফার্টিলিটি হয়ে যায়, প্রেগনেন্সিতে প্রবলেম আসে। ঠিক আছে, মনে রাখবে এই ভিটামিন ইর জন্য না আমাদেরকে দেখতে মানে আমাদের যে স্কিন থাকে, আমাদের যে ত্বক থাকে না, সেটাকে উজ্জ্বল রাখে। তো ভিটামিন ই যদি ঠিকঠাক থাকে, আমাদের অ্যান্টিঅক্সিডেন্টে যখন কাজ করবে না, তখন কি করে না, আমাদের শরীরে যে স্কিন আছে না, স্কিনটা তোমার উজ্জ্বল রাখবে, সতেজ রাখবে, উজ্জ্বলতা বাড়াবে। সেই জন্য ভিটামিন ইকে বলা হয় বিউটি ভিটামিন। কি বলা হয়? বিউটি ভিটামিন বলা হয়, সুন্দরতার ভিটামিন বলা হয়। ঠিক আছে, চলো যেগুলো বললাম তোমাদের একবার দেখিয়ে দিই আমি। দেখো দেখো উৎস হচ্ছে বাদাম, বীজ, উদ্ভিজ্জ তেল যেমন সূর্যমুখী তেল, সবুজ পাতাযুক্ত শাকসবজির উৎস মনে রাখার প্রয়োজন তোমাদের নেই। কাজ কি? এটি মূলত একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এবং আমাদের কোষ পর্দাকে সুরক্ষিত রাখে। অভাবজনিত রোগ তোমাদের মনে রাখতেই হবে, সবগুলোর অভাবজনিত রোগ মনে রাখো। দেখো সিম্পল তোমাদের নাম কি আসবে না, রাসায়নিক নাম বা বৈজ্ঞানিক নাম যেগুলো তোমাদের আগে দেখিয়ে দিয়েছি, সেই সায়েন্টিফিক নেম আসবে বা রাসায়নিক নাম আসবে, এইটুকু মনে রাখবে। আর এর থেকে বেশি আসবে যে এই ভিটামিনগুলোর অভাবে কী রোগ হয়, সেই রোগগুলো শুধু মনে রাখবে। ঠিক আছে, আর কিছু কিছু জিনিস যেমন ভিটামিন এ খুব গুরুত্বপূর্ণ, ওর উৎস মনে রাখবে। ঠিক আছে, সবার উৎস মনে রাখার প্রয়োজন নেই, সবার কাজ মনে রাখার প্রয়োজন নেই, তাও আমি দিয়ে দিয়েছি, যতটা মনে রাখা পসিবল তোমরা মনে রাখবে। এগুলো বিশাল কিছু ব্যাপার নয়। অভাবজনিত রোগটা ইম্পর্টেন্ট, স্নায়বিক সমস্যা হয়, অকাল বার্ধক্য নেমে আসে এবং বন্ধ্যাত্ব রোগ হয়, প্রজনন ক্ষমতা হ্রাস পেয়ে যায় মহিলাদের। ঠিক আছে, ভিটামিন ই ত্বককে সতেজ রাখে এবং উজ্জ্বলতা বাড়ায়, তাই একে কি বলা হয়? বিউটি ভিটামিন। যদি বলে বিউটি ভিটামিন কাকে বলা হয়, মনে রাখবে ভিটামিন ই কে বলা হয়। ঠিক আছে, চলো নেক্সট ভিটামিন দেখো। দেখো ক্লাস একটু বড় হতে পারে, কিন্তু ক্লাসটা আজকে শেষ করবো কিন্তু, হ্যাঁ একটু ধৈর্য ধরে ক্লাসটা দেখবে। দেখো ভিটামিন কে এর ব্যাপারে শুধু এইটুকু জেনে রাখবে যে ভিটামিন কে সাধারণত আমরা গ্রিন লিফ ভেজিটেবল যেগুলো হয়, সবুজ পাতাযুক্ত শাকসবজি, সেগুলো থেকে আমরা পাই। ঠিক আছে,
কিন্তু ভিটামিন কে না আমাদের শরীরে তৈরি হয়। স্যার কোথায় তৈরি হয়? মনে রাখবে অন্ত্রে, ইন্টেস্টাইনে তৈরি হয়। ইন্টেস্টাইনে আমরা পড়েছি না, ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন পড়িনি, ইন্টেস্টাইনে তৈরি হয়। ওখানে এক ধরনের ব্যাকটেরিয়া আছে, এস্টেরিয়া কোলাই বলে, কোলাই বলা হয়, কোলাই। তো সেখানে ভিটামিন কে তারা তৈরি করতে পারে। যদি ভিটামিন কে এর প্রবলেম হয় না, তোমার শরীরে রক্ত জমাট বাঁধবে না। ধরো কোথাও কেটে গেছে, রক্তপাত হয়েই যাবে, তোমার শরীরে রক্ত জমাট বাঁধবে না। তো আমরা যখন ব্লাড ক্লটিং পড়েছিলাম, যদি রিভিশন দাও ঠিকঠাক করে, সেখানে আমি ভিটামিন কে এর কথা বলেছিলাম না বলিনি? বলেছিলাম। তার মানে ভিটামিন কে আমাদের ব্লাড ক্লটিংয়ে সাহায্য করে। কোথাও যদি কেটে যায়, রক্তপাত বন্ধ হয়ে যায়, রক্তপাতটা বন্ধ হওয়ার জন্য সাহায্য করে। তো যদি বলে এর অভাবজনিত রোগ কী হবে, কী রোগ হবে না, কোথাও কেটে গেলে রক্ত বন্ধ হবে না, রক্তক্ষরণ হবে, ব্লিডিং ডিসঅর্ডার হয়ে যাবে, রক্ত জমাট বাঁধতে অনেক বেশি সময় লেগে যাবে, ছোটোখাটো আঘাত লাগবে, অনেক বেশি রক্তপাত হবে, এগুলি প্রবলেম হবে। বোঝা গেল? দেখো, ভিটামিন কে উৎস সবুজ পাতাযুক্ত শাকসবজি, উৎস মনে রাখার কোনো প্রয়োজন নেই। এটা মনে রাখবে যে আমাদের অন্ত্রে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে, কোলাই বলে, তারা প্রাকৃতিকভাবে ভিটামিন কে তৈরি করতে পারে। এর কাজ কি? রক্ত জমাট বাঁধে বা রক্ত তঞ্চনে সাহায্য করে। অভাবজনিত রোগ কি? ব্লিডিং ডিসঅর্ডার হবে। কে এর অভাব যদি হয়, তাহলে রক্ত জমাট বাঁধতে অনেক বেশি সময় লেগে যাবে। ঠিক আছে, চলো নেক্সট দেখো। নেক্সট আমরা এতক্ষণ পর্যন্ত শুধু আমরা এ ভিটামিন, তারপরে ডি ভিটামিন, ই ভিটামিন, কে ভিটামিন, সি ভিটামিন সব পড়লাম। এবারে আসছি বি ভিটামিন। বি ভিটামিনের অনেক ভিটামিন আছে, আমরা এক এক করে প্রত্যেকটা ভিটামিন সম্বন্ধে জানবো। দেখো, প্রথমে হচ্ছে ভিটামিন B1। যা যা লেখা আছে শুধু সেইটুকু মনে রাখবে। উৎস মনে রাখার ভিটামিন B1 এর দরকার নেই, তাও জেনে রাখো গোটা শস্য, সূর্যমুখীর বীজ, বার্লি, মটরশুঁটি এগুলো থেকে পাওয়া যায়। এর কাজ কি? কার্বোহাইড্রেট বিপাক এবং স্নায়ুর সঠিক কার্যকারিতা সাহায্য করে, জানার দরকার নেই। যদি মনে রাখতে না চাও না রাখো। অভাবজনিত রোগ মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট। B1 এর অভাবে বেরি রোগ হয়। বেরি রোগ মানে আমাদের না মাসেল দুর্বল হয়ে যায়। মাসেল যদি দুর্বল হয়ে যায় না, আমাদের কাজ করার জন্য যে এনার্জির প্রয়োজন, সেই এনার্জি আমরা পাবো না। হাত তুলতে হবে, আমরা হাত তুলতে পারবো না। আমাদের মাসেল যদি খুব দুর্বল হয়ে যায়, যেখানে আমাদের হাঁটাচলা করার প্রয়োজন, সেখানে মাসেলের প্রয়োজন। আমাদের কোনো কিছু বডির মুভমেন্টের প্রয়োজন, সেখানে মাসেলের প্রয়োজন। মাসেল কাজ করে, তো আমাদের কি হয়? পেশি দুর্বল হয়ে যায়, যার জন্য আমাদের কোনো এনার্জি থাকবে না কাজ করার জন্য। তো মনে রাখবে B1 এর জন্য, B1 এর অভাবের জন্য বেরি রোগ হয়। বাস এইটুকু শুধু মনে রাখো। বোঝা গেল? চলো নেক্সট দেখো। নেক্সট হচ্ছে ভিটামিন B2। ভিটামিন B2 সম্বন্ধে তোমাদের কি জানতে হবে? দেখো, উৎস জানার প্রয়োজন নেই। দুধ, ডিম তাও জেনে রাখো, যদি প্রয়োজন হয় এমনি জেনারেল নলেজ হিসাবেও জেনে রাখতে পারো। দুধ, এগুলো থেকে কোশ্চেন আসবে না। ভিটামিন ডি এর উৎস বলো, তাও জেনে রাখো। দুধ, ডিম এবং সবুজ শাকসবজি, কারণ এখন তো কোশ্চেন কুচবি দিচ্ছে, তাও এনসিআরটি ফলো করে, তো কোনো প্রয়োজন নেই। যারা গ্রুপ ডি এক্সাম দেবে, যারা এলপি দেবে, যারা টেকনিশিয়ান দেবে, তাদের যেই দেবে, তাদের কোনো সমস্যা নেই। এনটিপিসিতে এদিক ওদিকে কোশ্চেন জিজ্ঞাসা করে নেয়, আরপিএফে এদিক ওদিকে কোশ্চেন জিজ্ঞাসা করে, তো সেই সমস্ত স্টুডেন্টরা পুরোটাই পড়বে। কিন্তু যারা এমনি গ্রুপ ডি বা এলপি টেকনিশিয়ান, যেই জন্য উৎস মনে রাখার প্রয়োজন নেই এবং কাজও মনে রাখার দরকার নেই। ঠিক আছে, শরীরের শক্তি উৎপাদন, ত্বকের স্বাস্থ্য ভালো রাখার জন্য এটা গুরুত্বপূর্ণ। অভাবজনিত রোগ মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট। কী হয়? 3 ধরনের রোগ হয়। একটা গ্লসাইটিস, একটা মাউথ আলসার, আর একটা হচ্ছে কাইলোসিস বলাটা ভুল, চিলোসিস বলা হয়। চিলোসিস, অনেকে চাইলোসিস, কাইলোসিস বলে, কিন্তু অ্যাকচুয়ালি চিলোসিস। গ্লসাইটিসে কি হয় না, জিভের ভেতরে ফুলে যায়, জিভের প্রদাহ হয়, জিভের মধ্যে জিভটা ফুলে যায়, জিভ ঠিকঠাক কাজ করে না। মাউথ আলসার কি হয় না, মুখের ভেতরে ঘা হয়। আর চিলোসিসে কি হয় না, ঠোঁটের কোণে ঘা হওয়া বা ঠোঁট ফেটে যাওয়া, এটা চিলোসিসের মধ্যে পড়ে। তো এই 3টে হচ্ছে ভিটামিন B2 এর অভাবজনিত রোগ। গ্লসাইটিস, মুখে ঘা, চিলোসিস। যদি বলে গ্লসাইটিস কোন ভিটামিনের অভাবে হয়, মনে রাখবে B2। ঠিক আছে, চলো নেক্সট দেখো। নেক্সট হচ্ছে ভিটামিন B3। ভিটামিন B3 সম্বন্ধে উৎস হচ্ছে মাংস, মাছ, চীনাবাদাম। কাজ হচ্ছে শরীরে শক্তি উৎপাদন, পরিপাক, হজম, এইসবের জন্য গুরুত্বপূর্ণ। অভাবজনিত রোগ মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এই B3 জন্য না পেলেগ্রা রোগ হয়। পেলেগ্রাকে অনেক সময় 4D সূত্র ব্যবহার করে, 4D বলা হয়, অনেক সময় 3D বলে, অনেক সময় 4D বলে। কেন? এই 3টে ডি এর মানে মনে রাখবে। একটা হচ্ছে ডার্মাটাইটিস, একটা হচ্ছে ডায়রিয়া, একটা হচ্ছে ডিমেনশিয়া। এই 3টে রোগ মনে রাখবে। ডার্মাটিসে কি হয়? ত্বকের প্রদাহ হয়, চামড়ার রোগ হয়। ডায়রিয়াতে কি হয়? পেটের মারাত্মক গলযোগ বা হজমের সমস্যা হয়। আর ডিমেনশিয়াতে কি হয়? স্মৃতিভ্রংশ, মানে ভুলে যাবে সব কিছু, এই কাজ করবেই ভুলে যাবে, কিছুই মনে রাখতে পারবে না। মস্তিষ্কের স্নায়বিক সমস্যা, নার্ভের প্রবলেম হয়ে যাবে। আর যদি এই 3টে হওয়ার পরেও চিকিৎসা কেউ না করে, লাস্টে কী হবে? ডেথ। সঠিক সময়ে চিকিৎসা না পেলে চূড়ান্ত পর্যায়ে রোগীর মৃত্যু হতে পারে। এই 4টে ডি থাকার জন্য একে বলা হয় 4D।
আর যদি ডেথ পর্যন্ত না, যদি 3Dও বলে, এই 3D মানে হচ্ছে ডার্মাটাইটিস, ডায়রিয়া বা ডিমেনশিয়া, এই তিনটে মনে থাকবে। 4D বললে ডেথ যোগ হবে, 3D বললে শুধুমাত্র এই তিনটে রোগ। পেলেগ্রার ক্ষেত্রে মনে রাখবে ভিটামিন B3 অভাবে এই রোগ হয়। চলো নেক্সট দেখো ভিটামিন B5 এর অভাবে কি হয়। ভিটামিন B5 এর উৎস কি? মাংস, ডিম, গোটা শস্য, এইসব মাশরুম টাশরুম অনেক কিছু আছে। কাজ কি না, শরীরে হরমোন উৎপাদন করা, শক্তি বিপাকে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মনে রাখবে থাইরয়েড গ্রন্থি, অগ্নাশয়, কিডনি যার উপরে অ্যাড্রিনাল গ্রন্থি থাকে, ভিটামিন B5 এই গ্রন্থিগুলো থেকে হরমোন ক্ষরণে সাহায্য করে। ইম্পর্টেন্ট, এই কাজটা মনে রাখবে, ঠিক আছে। থাইরয়েড গ্রন্থির ব্যাপারে বা অগ্নাশয়ের ব্যাপারে কথা এলে ভিটামিন B5 এর কথা আসবে। অভাবজনিত রোগ মনে রাখবে। দেখবে অনেক সময় অনেকে বলেন যে পায়ের তলাটা জ্বালা জ্বালা করছে। পায়ের তলা জ্বালা করা মানে তার বার্নিং ফিট সিনড্রোম হয়েছে। আরে প্রত্যেকের নয়, অনেক কারণে হয়ে থাকে, কিন্তু বার্নিং ফিট সিনড্রোম ভিটামিন B5 এর অভাবে হয়, যার ফলে পায়ের তলায় পায়ে পাতা অন্তত মানে প্রচণ্ড জ্বালা জ্বালা করে। আরেকটা হয় ডার্মাটাইটিস মানে চর্মরোগ হয়। ডার্মা কথাটা আমাদের স্কিনের সঙ্গে যুক্ত, তো চর্মরোগ হয় ভিটামিন B5 এর জন্য, ঠিক আছে, যদি অভাব ঘটে যদি। চলো নেক্সট হচ্ছে ভিটামিন B6। দেখো ভিটামিন B6 এর উৎস হচ্ছে মাংস, মাছ, কলা, মিষ্টি, আলু এবং ফল, এসব। এর কাজ কি না, প্রোটিন বিপাক এবং স্নায়ুর সঠিক কার্যকারিতা মানে নার্ভ ফাংশনটাকে ঠিকঠাক রাখার জন্য এর গুরুত্বপূর্ণ ভূমিকা। ভেরি ইম্পর্টেন্ট, ভিটামিন B6 এর ফলে না অ্যানিমিয়া রোগ হয়, ঠিক আছে। অ্যাকচুয়ালি কি হয়, আমাদের রেড ব্লাড সেল, যে আমি যখন ব্লাড পড়িয়েছিলাম সেখানে আরবিসি নিয়ে আলোচনা করেছিলাম, তো ঠিক আছে। তো কি হয়, আরবিসির মাত্রা না অতিরিক্ত কম হয়ে যাওয়ার ফলে কি হবে, অ্যানিমিয়া রোগ হয়। দেখো আরবিসির মধ্যে কি থাকে না, হিমোগ্লোবিন থাকে। এবার হিমোগ্লোবিন কি করে না অক্সিজেন বহন করে। এবার যদি আরবিসি কমে যায়, আরবিসির কাজই হচ্ছে অক্সিজেন বহন করা। এবার যদি আরবিসি আমাদের শরীরে কমে যায়, তাহলে কি হবে, অক্সিজেন সঠিকভাবে আমাদের ব্রেনে ঠিকঠাক অক্সিজেন পৌঁছাবে না, আমাদের কোষে ঠিকঠাক অক্সিজেন পৌঁছাবে না, তো অক্সিজেনের ঘাটতি হয়ে যাবে। তার ফলে কি হয়, মানুষ ঘন ঘন সেন্সলেস হয়ে যায় অ্যানিমিয়া রোগ থাকলে। তো এই প্রবলেমগুলো হয়, শুধু এইটুকু তোমরা মনে রাখো, ভিটামিন B6 এর ফলে B6 এর অভাবে অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগ হয়। ভিটামিন B6 এর অভাব হলে রক্তের লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেলের মাত্রা কমে যায়, তার ফলে রক্তাল্পতা দেখা যায়, ঠিক আছে। তাহলে B6 এর সঙ্গে অ্যানিমিয়া বা আরবিসির কথাটা যেন রিলেট থাকে, এটুকু মাইন্ডে রাখো তোমরা। চলো নেক্সট হচ্ছে ভিটামিন B7। স্যার ভিটামিন B7 এর ফলে কি হয়, দেখো উৎস হচ্ছে ডিম, বাদাম, সয়াবিন, সবুজ শাকসবজি, ইস্ট, দুধ, স্যামন মাছ, টমেটো, চীনা বাদাম, গোটা শস্য, এগুলো হচ্ছে ভিটামিনের উৎস। যদি বলে কাজ কি না, শরীরে শক্তি উৎপাদন এবং ত্বকের স্বাস্থ্য, স্কিন হেলথ ভালো রাখার জন্য এটা অপরিহার্য। অভাবজনিত রোগ কি, এর অভাবে হেয়ার লস হয়, চুল পড়ে। যদি কারোর কি হয়, ভিটামিন B7 এর কমতি থাকে, তার চুল পড়বে বেশি। মানে অ্যাকচুয়ালি না, বায়োটিনের অভাবে, দেখো এর রাসায়নিক নাম কি, বায়োটিন। তো বায়োটিন আমাদের কিসের সঙ্গে যুক্ত, চুলের সঙ্গে যুক্ত। দেখবে এত যে চুলের অ্যাড দেয় না, যে এটার মধ্যে বায়োটিন আছে, এটা লাগালে চুল পড়বে না, এটার মধ্যে বায়োটিন আছে, এটা লাগালে চুল ঠিকঠাক হয়ে যাবে। তো বায়োটিন আমাদের চুলের সঙ্গে সম্পর্কিত, বায়োটিনের অভাব ঘটে B7 এর জন্য, তার ফলে চুল পড়ে। ত্বকের সমস্যা হয়, ত্বকের র্যাশ বা অন্যান্য চর্মরোগ দেখা দেয় যদি ভিটামিন B7 এর অভাব ঘটে, ঠিক আছে। চলো নেক্সট নেক্সট হচ্ছে ভিটামিন B9 হচ্ছে এর উৎস মনে রাখবে, সবুজ পাতাযুক্ত শাকসবজি এবং ডাল। ইম্পর্টেন্ট নয় উৎস, ঠিক আছে। কাজ ভেরি ইম্পর্টেন্ট। যদি আমরা কোষের মধ্যে ডিএনএ পড়েছিলাম, কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের ভেতরে আমাদের জেনেটিক ম্যাটেরিয়াল থাকে, ডিএনএ থাকে। ওই ডিএনএ তৈরি করার পিছনে এই ভিটামিন B9 এর বিশাল বড় ভূমিকা, এবং লোহিত রক্তকণিকা গঠন, আরবিসি ফর্মেশনে ভূমিকা আছে। তাহলে একটা কথা বলো, যখন লোহিত রক্তকণিকার গঠনে এর ভূমিকা আছে, তাহলে কোথাও না কোথাও যদি এর অভাব ঘটে, তাহলে নিশ্চয়ই আরবিসি সংক্রান্ত কোনো সমস্যা হবে। আর আরবিসি সংক্রান্ত সমস্যা মানে কি, অ্যানিমিয়া দেখা দেবে। অ্যানিমিয়া অনেক ধরনের আছে, এটা হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয়, মানে কি সাইজ বড় হয়, বেড়ে যায় সাইজে। শুধু সিম্পল তোমরা মনে রাখো যে ভিটামিন B9 এর জন্য মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া দেখা দেয়, শুধু এইটুকু মনে রাখলেই তোমাদের হবে। আর মনে রাখবে ভিটামিন B9 এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ লাইন, আয়রন গুলি ফেলবে, আমি এখনই পড়াবো, দেখবে আয়রন আর কোবাল্ট। তো আয়রন পাওয়া যায় ভিটামিন B9 এ, এই ভিটামিনের মধ্যে আয়রন পাওয়া যায়, কোবাল্ট নয়। কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট পরীক্ষাতে এটাই গুলি দিয়ে আসে, ভিটামিন B9 এ কোবাল্ট করে দিয়ে চলে আসে, অ্যাকচুয়ালি তা নয়। ভিটামিন B9 এর মধ্যে আয়রন পাওয়া যায়। এই যে বলছে না আরবিসি, আরে এইটুকু তো মনে রাখো, আরবিসি অ্যানিমিয়া এসবের সঙ্গে যুক্ত কি আছে, হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত কি আছে, আয়রন। হ্যাঁ, তো এইভাবেও মনে রাখতে পারো যে ভিটামিনের মধ্যে আয়রন পাওয়া যায়। চলো নেক্সট দেখো ভিটামিন B12।
এর উৎস কি? মাংস, মাছ, ডিম, দুগ্ধজাত খাবার যদি খাও ভিটামিন বি12 অভাব হবে না। এর কাজ কি? লোহিত রক্তকণিকা তৈরি এবং স্নায়ুতন্ত্রে সঠিক কার্যকারিতা, নার্ভ ফাংশন যদি ঠিকঠাক রাখতে চাও তাহলে বি12 ঠিকঠাক নিতে হবে। এর অভাবে কি হয়? এর অভাবে হয় প্যারানিসিয়াস অ্যানিমিয়া। এই যে বললাম আগেরটা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, এটা পারনিসিয়াস অ্যানিমিয়া নামক মারাত্মক রক্তাল্পতা দেখা যায়। এটা এক প্রকার অ্যানিমিয়া। এর ফলে আরবিসি কমে যায়। আরবিসি কমে যায় মানে হিমোগ্লোবিন কমে যাবে। তার ফলে কি হবে? বি12 অভাবে রক্তের লোহিত রক্তকণিকার সংখ্যা মারাত্মকভাবে কমে যাবে। এর ফলে অক্সিজেন ঠিক মানে অ্যানিমিয়া যা হয় আর কি, কিন্তু অ্যানিমিয়াটার নাম মনে রাখবে পারনিসিয়াস অ্যানিমিয়া। আগেরটা হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, এটা হচ্ছে পারনিসিয়াস অ্যানিমিয়া। তো যদি বলে পারনিসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয়, মনে রাখবে ভিটামিন বি12। ঠিক আছে, ভিটামিন বি12। চলো, তাহলে আমাদের ভিটামিন সংক্রান্ত যা যা কিছু ছিল, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে, ভিটামিন বি এর যত পার্ট ছিল আমাদের এখানে ভিটামিনটা পুরো কমপ্লিট হয়ে গেল। আর কি পার্ট পড়ে আছে? আর আছে আমাদের মিনারেলস। নেক্সট দেখো। আচ্ছা, নেক্সট যাওয়ার আগে অতি গুরুত্বপূর্ণ, আমি যে কোবাল্টের কথা বললাম না, ভিটামিন বি12কে সায়ানোকোবালামিন বলে কেন? কোবালামিন বলার কথাই হচ্ছে এর মধ্যে কোবাল্ট থাকে। কোবাল্ট যদি বলে কোবাল্ট কোন খনিজ মানে কোবাল্ট নামক খনিজ ধাতু কোন ভিটামিনের মধ্যে উপস্থিত থাকে, মনে রাখবে ভিটামিন বি12। অতি গুরুত্বপূর্ণ কিন্তু। দেখো, নেক্সট হচ্ছে খনিজ পদার্থ। খনিজ পদার্থ অনেক আছে, কিন্তু মেনলি আমরা মূলত 3টে খনিজ পদার্থ সম্বন্ধে আমরা জানবো। এক নম্বর হচ্ছে আয়রন সম্বন্ধে পড়বো, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে আমরা ক্যালসিয়াম সম্পর্কে পড়বো, আর থার্ড হচ্ছে আমরা আয়োডিন সম্পর্কে পড়বো, ঠিক আছে। তো প্রথমে আমরা কি পড়বো বলো? প্রথমে পড়বো আমরা আয়রন। দেখো দেখো ক্যালসিয়াম, আয়রন। আয়রন সম্বন্ধে আমাদের কি জানতে হবে, শুধু এইটুকু তোমরা দেখে নাও। বৈজ্ঞানিক নাম হচ্ছে ফেরাম। এর রাসায়নিক সংকেত আমরা এফি দিয়ে প্রকাশ করি। মাংস, মাছ, যকৃৎ, লিভার, ডিম, সবুজ শাকসবজি, গ্রিন ভেজিটেবল, এইসবের মধ্যে অঙ্কুরিত গম, ইস্ট, এসবের মধ্যে কি থাকে? আয়রন বা লোহা থাকে। এর কাজ হচ্ছে হিমোগ্লোবিন গঠন। আমরা দেখেছি যে হিমোগ্লোবিনের মধ্যে, দেখো এই লাস্টের লাইনটা পাবো, দেখো এইদিকে চলে এসো। দেখো, হিমোগ্লোবিন বা হিম অংশে আয়রন যুক্ত থাকে। এই আয়রনের উপস্থিতির কারণে আমাদের রক্তের রং লাল হয়। আমরা ব্লাড পড়ানোর সময় এগুলো পড়েছি, এগুলো আলোচনা করার আশা করি কোনো প্রয়োজন নেই। যে হিমোগ্লোবিনের মধ্যে কি থাকে? আয়রন থাকে। এই আয়রনের জন্য কি হয়? আমাদের রক্তের রংটা লাল হয়। ওর সঙ্গে যখন অক্সিজেন মিশে যায় সেটা কি হয়? অক্সি হিমোগ্লোবিন হয়ে যায়। হিমোগ্লোবিনের প্রধান কাজ হচ্ছে ফুসফুস থেকে অক্সিজেন গ্রহণ করে সারা শরীরে কোষে কোষে পৌঁছে দেওয়া, এবং শরীরের আয়রনের ঘাটতি হলে পর্যাপ্ত হিমোগ্লোবিন তৈরি হতে পারে না। ফলে কি হয়? শরীর দুর্বল হয়ে পড়ে, শ্বাসকষ্ট দেখা দেয়। কেন শ্বাসকষ্ট হয়? কারণ হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেনটা পরিবহন করা। এবার যদি ওখানে হিমোগ্লোবিন কমে যায়, আয়রনের পরিমাণ কমে যায়, তাহলে কি হবে? অক্সিজেন সঠিকভাবে পরিবহন করতে পারবে না। তার ফলে অক্সিজেনের ঘাটতি হবে, তার ফলে শ্বাসকষ্ট হবে, শরীর দুর্বল হয়ে পড়বে। যদি ঠিকঠাক অক্সিজেন না যায় তাহলে শরীর দুর্বল হয়ে পড়বে, ঠিক আছে। এবার দেখো, যারা ব্লাড ক্লাসটা আমার করেনি, যারা ব্লাড সার্কুলেটরি সিস্টেম পড়িয়েছি তারা পড়েনি, তারা যদি এখানে এসে বুঝতে চায়, অর্ধেক জিনিস বুঝতেই পারবে না। ওই জন্য আমি বলেছি একটা সিকোয়েন্সে ক্লাস দেখো, তাহলে বুঝতে তোমাদের অনেক বেশি সুবিধা হবে। যারা ক্লাস করেছে তাদের এটা বোঝাতে কোনো প্রয়োজনই পড়বে না, ঠিক আছে। তো একটা সিকোয়েন্সে তোমরা দেখার চেষ্টা করবে। তো এর অভাবে কি হবে? দেখো, এটা যখন হিমোগ্লোবিন গঠনে সাহায্য করছে, আরবিসির সঙ্গে রিলেট রয়েছে, তাহলে কোথাও না কোথাও এর অভাবে অ্যানিমিয়া রোগ হবে, রক্তাল্পতা হবে, ঠিক কি না? আয়রনের অভাবজনিত কারণে কি হয়? অ্যানিমিয়া হয়, রক্তাল্পতা হয়, ঠিকঠাকভাবে অক্সিজেন সাপ্লাই করতে পারে না, ঠিক আছে। তো এটা আমরা কি সম্বন্ধে পড়লাম? আয়রন বা লোহা। নেক্সট দেখো, নেক্সট আমরা পড়বো ক্যালসিয়াম সম্পর্কে। কি জানার আছে ক্যালসিয়াম সম্পর্কে? এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্যালসিয়াম, সিএ দিয়ে প্রকাশ করা হয়। উৎস হচ্ছে দুধ, দুগ্ধজাত খাবার, দই, পনির, সয়াবিন, কাঠবাদাম, ডিম, সবুজ শাকসবজি। আমি তোমাদের যখন ভিটামিন ডি পড়েছিলাম তখন ক্যালসিয়াম সম্বন্ধে বলেছিলাম না, যে ক্যালসিয়াম অ্যাকচুয়ালি আমাদের হাড়ের যে স্বাস্থ্য, হাড্ডি মজবুত রাখার জন্য এই ক্যালসিয়াম প্রচণ্ড সাহায্য করে। শক্তিশালী হাড় বা দাঁত গঠন। দেখো এর কী কী কাজ? শক্তিশালী হাড় বা দাঁত গঠন করা, রক্তটাকে জমাট বাঁধানো, যদি কোথাও কেটে যায় রক্তপাত বন্ধ করতে সাহায্য করে। পেশির সংকোচন, আমরা যে হাঁটাচলা করি, ব্যায়াম করি, তার জন্য যে পেশির সংকোচন হয়, তার ক্যালসিয়াম অপরিহার্য ভূমিকা। এর অভাবজনিত রোগ কী? দেখো, ক্যালসিয়ামের অভাবে কী হবে না, হাড়জনিত কোনো রোগ হবে। হাড়জনিত রোগ মানে অস্টিওপোরোসিস এবং রিকেট। আমরা এর আগেও আলোচনা করলাম এই দুটো রোগ সম্বন্ধে। অস্টিওপোরোসিস হচ্ছে আমাদের হাড়ের ডেন্সিটি কমে যাবে। আমি বললাম না যে মেনোপজের পর হাড়ের ডেন্সিটি কমে যায়, তো হাড়ের কী হবে না, ঘনত্ব কমে যাবে এবং হাড় সহজে ভেঙে যাবে। রিকেট রোগে কী হবে না, শিশুদের হাড় নরম হয়ে যাবে, বেঁকে যাবে, ঠিক আছে। তো এই দুটো রোগ হয় ক্যালসিয়ামের অভাবে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আয়োডিন। আয়োডিন, দেখো আয়োডিন এর বৈজ্ঞানিক নাম হচ্ছে আয়োডিনই। এর রাসায়নিক সংকেত আমরা আই দিয়ে প্রকাশ করি। উৎস কি? আয়োডিনযুক্ত লবণ খাও। মেনলি আয়োডিনের জন্য না, মনে রাখবে সামুদ্রিক খাবার, সি ফুড। সি ফুড হচ্ছে আয়োডিনের
মানে প্রচুর পরিমাণে এই সামুদ্রিক খাবার হচ্ছে আয়োডিনের উৎস। সি ফুড খাও, সামুদ্রিক মাছ নানা রকম আছে, টুনা মাছ, কড মাছ, ঠিক আছে, সামুদ্রিক শৈবাল, মানে মোট কথা সামুদ্রিক খাবার আয়োডিনের প্রধান উৎস। এর কাজ কি? দেখো আমরা যখন থাইরয়েড গ্রন্থি সম্বন্ধে বলেছিলাম তখন সেখানে আমি আয়োডিন আলোচনা করেছিলাম না করিনি? আয়োডিন নিয়ে আলোচনা করেছিলাম। তো মনে রাখবে থাইরয়েড গ্রন্থির সঠিক কার্যকারিতা জন্য এটি অপরিহার্য। থাইরয়েড গ্রন্থি থেকে আমরা কি হরমোন নিঃসৃত হয়? থাইরক্সিন হরমোন তৈরি হয়। আয়োডিন সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের এই থাইরক্সিন হরমোনটা ঠিকঠাকভাবে তৈরি করার জন্য, এবং থাইরয়েড গ্রন্থির জন্য খুবই প্রয়োজন আয়োডিন। যখনই আমাদের আয়োডিনের অভাব ঘটবে মেনলি কি হবে? আমাদের থাইরয়েড গ্রন্থির সমস্যা হবে। কি হয়? আমাদের গলাতে থাইরয়েড গ্রন্থি থাকে, তো ওই থাইরয়েড গ্রন্থিটা ফুলে যায়, অস্বাভাবিকভাবে ফুলে যায়, সেটাকে কি বলে? গয়টার বা গলগণ্ড বলে। থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিক ফুলে যাওয়াকে গয়টার বা গলগণ্ড বলে। আর যদি কি হয়, পর্যাপ্ত পরিমাণে হরমোন, থাইরক্সিন হরমোন এখান থেকে নিঃসৃত হয়, যদি পর্যাপ্ত পরিমাণে হরমোন তৈরি করতে না পারে তখন যে রোগটা হয় তাকে বলে হাইপোথাইরয়েডিজম। কি বলে? হাইপোথাইরয়েডিজম। এটা এমন একটা অবস্থা যেখানে থাইরয়েড গ্রন্থি পর্যাপ্ত পরিমাণে হরমোন তৈরি করতে পারে না। তো আয়োডিনের প্রভাবে মনে রাখবে গয়টার বা গলগণ্ড হয় এবং হাইপোথাইরয়েডিজম হয়। ক্লিয়ার? তো এখানে আমাদের কি হলো না, পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল। আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস সমস্ত সম্পর্কে জানলাম, এবং তোমাদের বলেও দিলাম যে ম্যাক্সিমাম কোশ্চেন তোমাদের ক্লাস 1 আর 2 যেটা করেছি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট পর্যন্ত ততদূর পর্যন্ত আসছে। ভিটামিন, মিনারেলস থেকে খুবই অল্প প্রশ্ন আছে, কিন্তু আমি তোমাদের সুন্দরভাবে কমপ্লিট করে দিয়েছি, তো তোমাদের কোথাও কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। ঠিক আছে? তো যদি সঠিকভাবে তোমরা আজকে ক্লাসটা করে থাকো, আমি কিছু PYQ কোশ্চেন নিয়ে আসছি, সেগুলো তোমরা সঠিকভাবে আনসার দেওয়ার চেষ্টা করো। চলো নেক্সট আমরা কি করবো বললাম? PYQ। চলো প্রথম কোশ্চেন বলো, অ্যান্সার দাও। বলো, নিচের কোন খাদ্য উপাদানটি মানুষের শরীরে প্রতি গ্রামে সর্বোচ্চ পরিমাণে শক্তি প্রদান করে? সর্বোচ্চ শক্তি দেয় প্রত্যেক গ্রামে। বলো, ফ্যাট বা চর্বি? এখানে কিন্তু কেউ কার্বোহাইড্রেট করে দিও না, ফ্যাট বা চর্বি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার। কেউ কার্বোহাইড্রেট করো না, আমি প্রথমে আলোচনা করে দিয়েছি। চলো নেক্সট কোশ্চেন দেখো। গ্লিসারলের সাথে ড্যাশ মিশিয়ে লিপিড তৈরি করা হয়। বলো, গ্লিসারলের সাথে কি মেশায়? আরে লিপিড তৈরি করার জন্য, ফ্যাট তৈরি করার জন্য গ্লিসারলের সঙ্গে কী মেশাবে? ফ্যাটি অ্যাসিড। দেখো অনেস্টলি তোমরা নিজেরা আনসার দেওয়ার চেষ্টা করো, নিজেরা আনসার দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? মানে পজ করো, নিজেরা আনসার দিতে পারছো কি না দেখো। যদি না দিতে পারো তার মানে তোমরা ঠিকঠাক ক্লাসই শোনোনি। দেখো আমি যা পড়িয়েছি তার মধ্যে থেকে কোশ্চেন আসছে কি আসছে না দেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো। নিচের কোনটি জলে দ্রবণীয় ভিটামিন তা শনাক্ত করো। কি কি বলেছিলাম জলে দ্রবণীয় আর ফ্যাটে দ্রবণীয়? আমি বলেছিলাম ADEK, এই চারটে হচ্ছে ফ্যাটে দ্রবণীয়, আর জলে দ্রবণীয় হচ্ছে B আর C। তো দেখো এখানে কোনটা জলে দ্রবণীয় ভিটামিন দিয়েছে, দেখো ভিটামিন B দিয়েছে এখানে, তো এটা হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে ভিটামিন B1কে কি বলা হয়? রাসায়নিক নাম জিজ্ঞাসা করেছে, বলো বলো কি হবে? থায়ামিন বা থিয়ামিন, যাই বলো, থায়ামিন। ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো। নিচের কোনটি ভিটামিন এর একটা ভালো উৎস? কোনটা ভালো উৎস ভিটামিন এর জন্য? আমি বলেছিলাম না ভিটামিন এর উৎস খুব ইম্পর্টেন্ট। দেখো প্রশ্ন এসছে, বলো গাজর হয়ে যাবে, গাজর। নেক্সট কোশ্চেন দেখো। স্কারভি রোগ, যার অন্যতম একটা লক্ষণ হচ্ছে মাড়ি থেকে রক্ত পড়া, খাদ্য তালিকায় ড্যাশ অন্তর্ভুক্ত করার মাধ্যমে রোগ প্রতিরোধ করা যেতে পারে। মানে মোট কথা স্কারভি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? বলো, ভিটামিন সির অভাবে হয়। যদি আমরা টক জাতীয় ফল খাই, ভিটামিন সি জাতীয় জিনিস খাই, তাহলে আমাদের স্কারভি রোগ হবে না। ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে সাধারণ সর্দি কাশি, কমন কোল্ড যেটাকে বলা হয়, নিরাময়ে কোন ভিটামিন ব্যবহার করা হয়? আমি তোমাদের একটা জিনিস কি বললাম, যখন আমাদের করোনা হয়েছিল তখন আমাদের ডক্টর কি বলছিল? ভিটামিন সি নেওয়ার জন্য, মানে আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে স্ট্রং করার জন্য। সাধারণত করোনা কী ছিল? ওয়ান টাইপ অফ সর্দি কাশি, ভাইরাস, ফিভার, এরকম টাইপের ছিল না? তো ভিটামিন সি হচ্ছে আমাদের যদি কমন কোল্ড থাকে, আমাদের ইমিউনিটি সিস্টেম এতটাই স্ট্রং করে যে ছোটোখাটো সর্দি কাশি আমাদের হয় না। তো মনে রাখবে ভিটামিন সি হয়ে যাবে রাইট অ্যান্সার, এই কমন কোল্ডটাকে আটকানোর জন্য, নিরাময় করার জন্য। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে কোন ভিটামিন শরীরে ক্যালসিয়াম শোষণের মাত্রা বাড়ায়? বলো, আমাদের কি বললাম, তোমার শরীরে যতই ক্যালসিয়াম থাক সেটা কোনো মতে শোষণ হবে না যদি কিনা ভিটামিন ডি থাকে। ভিটামিন ডি যদি না থাকে তাহলে ক্যালসিয়াম কোনোভাবে শোষণ হবে না। নেক্সট কোশ্চেন দেখো। মাছের লিভার অয়েলে প্রচুর পরিমাণে কি থাকে? মাছের লিভার অয়েলে মনে রাখবে ভিটামিন এ এবং ভিটামিন ডি দুটোই থাকে। ভিটামিন এ এবং ভিটামিন ডি দুটোই থাকে। ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো।
ভিটামিন কে প্রাকৃতিকভাবে ড্যাশে উপস্থিত ব্যাকটেরিয়া দ্বারা তৈরি হয়। আমি বললাম না আমাদের যে ইন্টেস্টাইন বা অন্ত্রের মধ্যে এসিরিয়া কোলাই বা ই কোলাই নামক এক ধরনের ব্যাকটেরিয়া থাকে, তারা ভিটামিন কে তৈরি করতে পারে। কোথায় থাকে? অন্ত্রে, ইন্টেস্টাইনে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। নিচের কোন ভিটামিনটি রক্ত জমাট বাঁধার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? বলো, রক্ত জমাট বাঁধতে আমাদের কোন ভিটামিন সাহায্য করে? না ভিটামিন কে। ভিটামিন কে, আমরা যখন ব্লাড ক্লটিং পড়েছিলাম সেখানে ভিটামিন কে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোন ভিটামিনটি রক্ত জমাট বাঁধতে গুরুত্বপূর্ণ, এটা তো হয়ে গেছে। আচ্ছা, পেলেগ্রা রোগটি কিসের অভাবে হয়? বলো, আমি কি বলেছিলাম? পেলেগ্রা রোগ হয় ভিটামিন B3-র অভাবে। কিসের অভাবে? B3-র অভাবে। ভিটামিন B3-র রাসায়নিক নাম কি? ভিটামিন B3-র রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন। নিয়াসিন হচ্ছে ভিটামিন B3-র রাসায়নিক নাম, সেই জন্য নিয়াসিন হয়ে যাবে রাইট আনসার। ঠিক আছে, আমি বললাম না তোমাদের পেলেগ্রা 4D 3D যে ডিজিজগুলোর ব্যাপারে বললাম। চলো নেক্সট কোশ্চেন দেখো যা পড়েছি তার মধ্যে থেকে কোশ্চেন দেখো, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয়? বলো, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয়? কি বলেছিলাম? ভিটামিন B9 এর অভাবে। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে কোবাল্ট কোন ভিটামিনে পাওয়া যায়? কোবাল্ট কোন ভিটামিনে পাওয়া যায়? আমি স্পেশালি তোমাদের পড়ালাম এটা। কোবাল্ট কোন ভিটামিনে পাওয়া যায়? যেটাকে সায়ানোকোবালামিন বলি আমরা। ভিটামিন B12। ভিটামিন B12 হয়ে যাবে এখানে রাইট আনসার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে নিচের কোন ভিটামিনটি ইস্টে প্রচুর পরিমাণে পাওয়া যায়? ইস্টের মধ্যে ভিটামিন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ইস্টের মধ্যে পাওয়া যায় ভিটামিন বি। তো ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ডি, এগুলো না উৎস মনে রাখবে, কিন্তু এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে, যেগুলো মানে কমপ্লিকেটেড একটু না, মানে পার্টিকুলার দেখো ভিটামিন বি সম্বন্ধে যখন জিজ্ঞাসা করবে না, মানে B1, B2, B4, B3 এসব দেবে না, তোমাকে ভিটামিন বি সম্পর্কে জিজ্ঞাসা করবে। আর যদি B1 সম্পর্কে দেয় তাহলে বলবে এর অহজনিত রোগ কী, যদি B9 দেয়, B12 দেয়, বলবে এর অহজনিত রোগ কী, বা এই ধরনের প্রশ্ন যে কোবাল্ট কোন ভিটামিনে থাকে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে নিচের কোনটি ক্যালসিয়ামের একটি ভালো উৎস নয়? দেখো ক্যালসিয়ামের জন্য পনির, গ্রিনস, মানে সব কিছুই ভালো উৎস। একমাত্র আমি তোমাদের দেখো, তুমি যদি নাও জানো কোশ্চেনের অ্যান্সার, আমরা এইটুকু জানি যে গাজর ভিটামিন এ এর খুব ভালো উৎস। তো এটা হয়ে যাবে রাইট অ্যান্সার, যে ভিটামিন ডির জন্য আশা করি কোনো গাজর লাগবে না। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে থাইরক্সিন হরমোন উৎপাদনের জন্য থাইরয়েড গ্রন্থির কোন মৌলটির প্রয়োজন হয়? কি বলেছিলাম? আমাদের থাইরক্সিন হরমোনের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে কি? আয়োডিন। আয়োডিন সব থেকে ইম্পর্টেন্ট। চলো নেক্সট দেখো, তো এখানে তোমাদের পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, বায়োলজি এখনও শেষ হয়নি। বায়োলজি বললাম দুটো একটা চ্যাপ্টার এখনও বাকি আছে। নেক্সট ডেতে আমরা কি করব না, নতুন কোনো চ্যাপ্টার নিয়ে স্টার্ট করব। তো নিউট্রিশন যে চ্যাপ্টারটা, নিউট্রিয়েন্ট যে চ্যাপ্টারটা ছিল, এটা তোমাদের এখানে পুরো কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তোমাদের জানিয়ে রাখি, তোমরা যদি আমাদের পেড ব্যাচ চলছে গ্রুপ ডি এক্সামের জন্য, বা তোমরা যদি সামনে যে কোনো এক্সাম দাও, এলপি দাও, টেকনিশিয়ান দাও, যে কোনো এক্সাম দাও, প্রত্যেকটা এক্সাম বা যেই দাও, যে কোনো এক্সামের জন্য এই সায়েন্সের ব্যাচটা ভেরি হেল্পফুল। এই ব্যাচের মধ্যে এক তো থিওরি ক্লাস তোমাদের যেমন করানো হচ্ছে, সেখানে সেম থিওরি ক্লাস চলছে, প্লাস গ্রুপ ডি যে 101টা রিসেন্টলি যে 2025-26 গ্রুপ ডির 101টা সায়েন্সের যে শিফট হয়েছে, সেই শিফটের সলিউশন টু বি কন্টিনিউ ক্লাস চলছে। চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট নেওয়া হচ্ছে এবং তার ফুল অ্যানালাইসিস করা হচ্ছে, এবং ক্লাসে যা কিছু করানো হয় A to Z প্রিন্টেবল PDF দেওয়া হয়। আর এই ব্যাচের বাইরে তোমাদেরকে কোনো ইউটিউব ফলো করার, কোনো ক্লাস, মানে এই ব্যাচ নিলে আমারও ইউটিউব ফলো করার প্রয়োজন পড়বে না। এই ব্যাচের বাইরে তোমাদের সিঙ্গেল বই, কোনো বুক, কোনো ভিডিও কিছু ফলো করার প্রয়োজন নেই। অনলি 399 টাকা প্রাইস আছে, তোমরা চাইলে নিতে পারো। আর যদি আমাদের কমপ্লিট ব্যাচে আসতে চাও, সায়েন্সের সঙ্গে মনে করো ম্যাথামেটিক্স, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, এই ম্যাথামেটিক্স, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেসের VOD ব্যাচ তোমরা পেয়ে যাবে। আর 300 টাকা এক্সট্রা লাগবে, মাত্র 699 টাকাতে তোমরা কমপ্লিট এই ব্যাচ পেয়ে যাবে। ঠিক আছে, আর তোমাদেরকে বললাম যে এই বই এখন অ্যাভেলেবল হয়ে গেছে, চাইলে তোমরা বই নিতে পারো। 2025-26 সায়েন্সের যে 101টা শিফট হয়েছিল তার বই অ্যাভেলেবল হয়ে গেছে, 472 টাকা বইয়ের দাম। 2024-25 কোশ্চেন নিয়ে সায়েন্সের যে বই তৈরি করা হয়েছে তার দাম 532 টাকা। আর জেনারেল সায়েন্সের বই নেই, PDF আছে 249 টাকা প্রাইস। এরও PDF আছে 199 টাকা প্রাইস, এরও PDF আছে 199 টাকা প্রাইস। তাই যারা বইয়ের জন্য ওয়েট করছিলে তারা কিন্তু এই বইগুলো কালেক্ট করে নিতে পারো এখন। আর ম্যাথামেটিক্সেরও বই অ্যাভেলেবেল হয়ে গেছে। ম্যাথামেটিক্সের বইয়ের দাম তোমরা জানো 680 টাকা, PDF-এর দাম 249 টাকা। আর এটা চ্যাপ্টার ওয়াইজ 2016 থেকে 2022 বই, এই PDF-এর দাম আছে 249 টাকা। নেওয়ার জন্য সিম্পল তোমরা কী করবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, তুই কোর্স নাও, বই নাও, যে কিছু নাও, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। এখানে QR কোড দেওয়া হবে, QR কোডে সিম্পল একটা পেমেন্ট করে স্ক্রিনশট দেবে।
স্ক্রিনশট দেওয়ার পর তোমাদের কি করা, যদি বই নাও তাহলে অ্যাড্রেসের ফরম্যাট সেন্ড করে দেবো, অ্যাড্রেসের ফরম্যাটটা ফিল আপ করবে, সেই অ্যাড্রেস অনুযায়ী আমরা ডেলিভারি করে দেবো এবং যখন ডেলিভারি যাবে তা তোমাদের সম্পূর্ণ ট্র্যাকিং আইডি ডিটেলস সব কিছু দিয়ে দেওয়া হবে। আর যদি পিডিএফ নাও, পিডিএফ তোমাদের হোয়াটসঅ্যাপে সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হবে। আর যদি ক্লাস যদি কিছু মানে কোর্সের জন্য পেড করে থাকো তা তোমাদের কোর্সে অ্যাড করে সমস্ত ডিটেলস বুঝিয়ে দেওয়া হবে। তোমরা সিম্পল এই নাম্বারে শুধু হোয়াটসঅ্যাপ করবে, এই হোয়াটসঅ্যাপে তোমাদের কিউআর কোড দিয়ে দেওয়া হবে। আর এছাড়া আমাদের এক্সাম গ্র্যাভিটি অ্যাপ্লিকেশন ইনস্টল করবে, ইনস্টল করার পর তোমাদের পেড কোর্স থেকে তোমরা কোর্স নিয়ে নিতে পারো, বুক সেকশন থেকে বই অর্ডার করতে পারো বা স্টাডি মেটেরিয়াল থেকে তোমরা পিডিএফও নিতে পারো। অথবা বললাম যদি কোনো কোয়ারি থাকে বা কোনো কিছু জানার হয় তোমরা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ করলে রানিং রিপ্লাই পাবে, যে কোনো কিছুর জন্য এই নাম্বারে তোমরা কল করতে পারো। ঠিক আছে, তো চলো আজকের ক্লাস এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা নতুন আরেকটা চ্যাপ্টার স্টার্ট করব। ক্লাস কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি এবং প্রত্যেকটা কমেন্ট আমার জন্য অনেক অনেক মোটিভেশন দেয়। তো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট করবে, লাইক করবে, আর টেলিগ্রামে অবশ্যই যুক্ত থাকবে সমস্ত কিছু আপডেট পাওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ।